তার প্রতি রেসপেক্ট আছে, তার প্রতি ভালোবাসা আছে, কারণ সে আমার সন্তানের মা। সে যে আমার জীবনে নাই, এটা যখনই আমার মনের মধ্যে আসে আমি মানে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ভাই, যে সে আমার লাইফে নাই। আমি তার প্রচন্ড রকমের ভালোবাসি ভাই। এখনো নিকা নামার মধ্যে 18 নম্বর কলমে আমি তার কোনো রাইটস দেই নাই সে আমাকে ডিভোর্স দিবে, তো কোনো রাইটসই নাই। আমি তখন তার কাছ থেকে জিজ্ঞেস করি এই রাইটস লেখাইছি যে তুমি তোমার পক্ষ থেকে আমাকে ডিভোর্স দিতে পারবা না, কারণ আমি জানি তার ডিভোর্সের হাত খুব চালু। সে তো তার শরীরে জখম দেখাইছে না ভাই, সে তো শরীরে জখম দেখাইছে ভাই যে আমি এইভাবে আমার এটা হয়েছে। সে কিন্তু স্পিরিচুয়ালভাবে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার আত্মার উপরে যে আঘাতটা আমি কেউ দেখাইতে পারতেছি না ভাই। 95% ছেলে বাংলাদেশে যারা যৌতুকের মামলা খায়, একটা কারেক্ট না ভাই, কারণ লিখতেই হয় ভাই ওই জায়গায়। ওই যে মামলা যখন দেয় ভাই, মামলাতে লিখতেই হয় যে যৌতুক চাইছে, মানে কি এটা কি লিখবে দিলে? সত্যবাদী হলে এভিডেন্স আনো, সত্যবাদী হলে এভিডেন্স নিয়ে আসো, দলিল নিয়ে আসো। পুরুষরা যে নির্যাতিত এই কথাগুলো কই? যেইভাবে পুরুষদেরকে হ্যাসেল করা হইতেছে, পুরুষদেরকে শোষণ করা হইতেছে নারীরা, ইমোশনালি ব্ল্যাকমেল করে প্রত্যেকটা ছেলে পেলে তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত। এই কথাগুলো কেন বলে না? বাইচা থাকেও কিছু মানুষ মরে যায় ভাই। আমাকে সে মানে বাইচা থাকা অবস্থায় মৃত্যু দিছে সে। পর্দাপোষিত তো আমার দেয়া বিধান না, এটা আল্লাহর দেয়া বিধান। আল্লাহ কোরআনে কি বলছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তাদের ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলি যুগের অজ্ঞতার যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করে মানুষের সামনে বেড়ায়ও না। এটা আল্লাহর দেয়া বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে অবস্থান করবে। সে ঘরে থাক, তারপর একান্ত প্রয়োজন হইলে সে তার ডক্টর কাছে যেতে হবে, তার একটা ফাস্টফুড খাইতে হবে, সে বের হবে, কিন্তু কন্টিনিউ সকাল দুপুর বিকাল সকাল দুপুর দিল্লি 3 বেলা বাইরে বাইরে ঘুরবে, এটা কেমনে হইলো? আর ফেসবুকে 5000-6000 ফ্রেন্ড মেনটেন করবে, এর মধ্যে 5000 ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড থাকবে, এটা কি হইলো? যে আমি 600-500-600 অস্ত্র মামলার আসামি, আমার তো একটা ট্যাঙ্ক নিয়ে যাওয়া দরকার ছিল ভাই, একটা AK-47 নিয়ে যাওয়া দরকার ছিল ভাই। আমরা চাকু নিয়ে ফল কাটার বা নেল কাটার চাকু কেন নিয়ে যাবো ভাই? মানে 1.5 গাঁজা খেলে মানুষ মানে যা হয়, এটা মাথার মধ্যে মানে পাগল হয়ে গেছে, বুঝছেন না ভাই? যা কইতাছে জাতি মানে এগুলোই খাইতেছে ভাই, ঠিক আছে? সে বলছে আমি ভূমিদস্যু। একটা আল্লাহর কসম করে বলতেছি ভাই, এটা তো আমার দায়িত্ব না যেটা আমি দেখবো। কিছুদিন আগে যারা দুর্নীতি করছে, সবার কোন জায়গায় কি আছে, কটা রিসোর্টের মালিক, কটা জায়গার মালিক, কয় বিঘা জায়গা কিনছে, সবই কিন্তু কিছুদিন আগে ভূমি অফিস থেকে ছাড় দিতে পারে বেরিয়ে আসছে। আমার নামে যদি পুরো বাংলাদেশের ভিতরে 1 কাঠা জায়গা কেউ দেখাইতে পারে, 1 কাঠা জায়গা ভাই, ঠিক আছে, যার শাস্তি দিবেন তার শাস্তি মেনে নেবে। 1 কাঠা জায়গা, একটা ফ্ল্যাট, আমি একটা ফ্ল্যাটের মালিক না, 1 কাঠা জায়গার মালিক না। ভাই আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেন, বলেন আপনি একটু প্রথমে আপনার নামটা একটু বলেন ফর্মালিটিস অনুযায়ী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমডি রনি, সিইও অ্যারাবিয়ান বুরকা কালেকশন। জি রনি ভাই, আপনার বয়স কত? আমার বয়স হইতেছে 39 প্লাস মাইনাস হইতে পারে। ওকে, কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম হইতেছে উত্তরা আজমপুর, দক্ষিণ ঢাকাতেই। মানে ঢাকার স্থানীয় আপনি? ঢাকার স্থানীয়। ওকে জি ভাই, আপনি শুরু করেন আপনার বক্তব্য যেখান থেকে আপনি বলতে চান। মিডিয়াতে আলোচনার অভ্যাস আমার খুবই কম, তো এর আগে আমি লাইভ করা বা মিডিয়াতে আলোচনা রাখার মতো কোনো পরিবেশ তৈরিও হয় নাই, বা আমি যাইও নাই, ঠিক আছে? এইবার আমার ওয়াইফ যখন সে তার ফেসবুকে, সাবেক স্ত্রী, তো সে যখন এগুলো ফেসবুকে দেয়, পাবলিশড হয়, মানুষ জানতে পারে, তো সেই জায়গা থেকেই হয়তো এটা সব জায়গায় ছড়ায়। আমি আসলে এগুলো জানাজানি ছড়াছড়ি করতে চাইনি। সে আমার সাথে কি বলে, এই ঝামেলার পরে সে যখন তার সাথে কন্ট্যাক্ট হইতো, তখন সে আমার বাচ্চাকে দেখতে দিত না, বাসার নিচে আমি যাইতাম, এগুলা ঠিক আছে, বাসার নিচে আমি যাইতাম, তো সে এগুলার ভাবতো যে আমি তার হত্যা করতে গেছি, খুন করতে গেছি। সে থেকে আসলে ওনার সঙ্গে আপনার পরিচয়টা হয় কিভাবে? ওর সাথে আমার পরিচয় হইতেছে আমার অ্যারাবিয়ান বুরকা কালেকশন যখন আমি শুরু করি, যেমন ফিউচার পার্কে, ওই জায়গায় সে লাইভ করতো আমার দোকানে। আচ্ছা, লাইভ করতে বলতে কি আপনার দোকানে এসে উনি বলেছেন যে আমি লাইভ করতে? না, এরকম না, আপনারাই অফার করেছিলেন? আমি যখন নতুন দোকান করছি তখন চিন্তা করলাম আমার প্রোডাক্টের একটা প্রচারের দরকার আছে, ফেসবুক লাইভ যেটাকে লাইভ, হ্যাঁ, প্রচারের দরকার আছে। তখন চিন্তা করলাম একজন যারা লাইভ করে কন্টিনিউ এরকম কাউকে দরকার, তো সে আমার পাশেরই দোকানে লাইভ করতো। আপনার চোখে পড়েছে? আমার চোখে পড়ে নাই, ঠিক আছে। আমার দোকানের যারা এমপ্লয়ি ছিল ওদেরকে আমি বললাম যে লাইভ টাইপ করায় তোমরা একটু প্রচার করো না কেন? তারা বললো যে তাহলে ঠিক আছে, আমাদের যমুনাতেই অনেক দোকানে তো লাইভ হয়, আমাদের পাশের দোকানে একটা মেয়ে লাইভ করে, তাহলে আমরা তাকে বলি। উনি কি ধরনের প্রোডাক্ট লাইভ করতেন ওই সময়টাতে? থ্রি পিস পাশের দোকানটা 3 পিস, নাকি উনি বোরকার দোকান? বোরকার দোকান 3 পিস দোকানের 3 পিস বা বিভিন্ন মানে কি বলে বিভিন্ন ক্রাইটেরিয়ার প্রোডাক্ট। মানে ওনাকে আপনি কিভাবে দেখেছেন, যে হিজাব পরিহিত অবস্থায় এরকম দেখেছেন নাকি হিজাব ছাড়া দেখেছেন? তাকে আমি প্রাথমিক পর্যায়ে যখন সে আমার দোকানে লাইভ করতো, আমি তাকে লাইভের আগে, মানে লাইভের আগে তাকে আমি হিজাব ছাড়াই দেখি। তো তারপরে কি হলো ভাই? তারপরে ওরা তাকে মানে তার কথা বলে যে পাশের দোকানে লাইভ করে, তো সেই থেকে ঠিক আছে, তাহলে তো আনো এনে লাইভ করাও, তাদের দিয়ে লাইভ করাও। তাহলে আমার দোকান তো বোরকার দোকান, আমার দোকান আসলে তো অবশ্যই আমি বোরকারই লাইভ করাবো। সেই থেকে আসে, তার সাথে একটা কন্ট্রাক্ট চুক্তি হয়
যে সে পার লাইফ কত করে নিবে, সেই থেকে তার সাথে আমরা চুক্তিতে যাই এবং সে কন্টিনিউ লাইফ শুরু করে। ওকে, ওই সময়টাতে আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। দোকানে আসে বসে যে আপনার সাথে বসলাম কথা বলতে। কিন্তু এই সম্পর্কে তো বিয়ে শাদীতে যাওয়া যায় না, কিন্তু আমি বলতে চাচ্ছি এমন একটা সম্পর্ক যে সম্পর্কের জায়গাটা থেকে মানে দুজনের আলাদা করে একটু বসা, একটু আড্ডা দেওয়া, নিশ্চয়ই এই বিষয়গুলো ছিল আপনাদের মধ্যে। জি, সবচেয়ে বড় কথা হলো তার বাসা উত্তরাতে, যেদিন প্রথম কথা হয়েছে আমিও থাকি উত্তরাতে। জি, এটা মানে এলাকার মানুষ যখন কথা বলছেন কোথায় থাকো, ঠিক আছে, সে বললো যে আমি তো উত্তরাতে থাকি। তো আমি বললাম আমিও তো উত্তরাতে থাকি। আচ্ছা, তো উত্তরাতে থাকি, আমি থাকি 14 নম্বর, সে থাকে 12 নম্বর, তো মোটামুটি আমাদের কাছাকাছি থাকি। তো সে থেকে কথা যখন দীর্ঘদিন লাইফ কন্টিনিউ করলো, তখন বললাম যে ঠিক আছে চলো তাহলে একটু চা নাস্তা খাও, একটু চা খাও, ঠিক আছে। তো সে এইভাবেই তার সাথে প্রথম পরিচয় আর কি। ওনার ব্যক্তিগত জীবন ওই সময়টাতে আপনার জানা হয়েছে? ব্যক্তিগত জীবন বলতে আসলে একদম পুরা তো জানি না। সে ডিভোর্স প্রাপ্ত ছিল, তার আগের হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তার একটা বাচ্চা আছে, তো জানতাম। কারণ সে আসতো দোকানে, তো আমার বোরকার দোকান তো সব মেয়েরাই দোকানে আসলে, কারণ মহিলা কাস্টমারই ঢোকে, তাদেরকে ডিল করতে হয়। ছেলে বলতে ক্যাশিয়ারটাই ছেলে থাকে। তো সেও লাইভও করতো, বোরকা তো আর ছেলেরা পরে লাইভ করতে পারবে না, এর জন্য মেয়েদেরকেই লাইভ করাইতে হয়। ওকে, ওই সময়টাতে তার সঙ্গে আপনার জানাশোনা, সেটা কি শুধুমাত্র কর্মীর সঙ্গে বসের জানাশোনাই ছিল, নাকি একটা অন্তরঙ্গ তৈরি হয়েছিল ওই সময়টাতে? সে আমার এমপ্লয়ি, সেই হিসাবে তার সাথে প্রথম পরিচয়টা আমার। যখন সে বললো যে উত্তরা থাকে, সেই থেকে কথা হচ্ছে দীর্ঘদিন একটা মানুষের সাথে চলতে চলতে এমপ্লয়ীদের সাথে আসলে একটা সম্পর্ক, ক্লোজ কথাবার্তা। বিয়ের অফারটা কিভাবে আসলো ভাই? বিয়ের অফারটা যখন সে বললো সে ডিভোর্সি, তার একটা বাচ্চা আছে, তখন চিন্তা করলাম যে তার তো বিয়ের প্রপোজ করতেই পারি। তো সেই থেকে আসলে চিন্তা করলাম যে আমি বিয়ের প্রপোজ করি তারে। এটা কেমন হয়ে গেল না বিষয়টা, মানে ডিভোর্সি একটা বাচ্চা আছে, সে কারণে আমি তাকে বিয়ের প্রস্তাব করব, যেখানে আপনার দুটো বউ অলরেডি ছিল। আমার বউ আছে বলে যে আমি আরেকটা বিয়ে করতে পারবো না, না আমি সেটা বলছি না, আমি সেটা বলছি উইথ ডিউ রেসপেক্ট, আপনার বউ আছে বলে আপনি বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের ধর্মীয়ভাবে সেটা নিয়ম আছে, রাষ্ট্রীয়ভাবেও আপনি সেটা করতেই পারেন, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট আমাদের জায়গা থেকে একটা পারসেপশন তৈরি হয় যে সাধারণত দুটো বউ তো ঘরে আছেই, বা দুটো বউ ঘরে নাও থাকলাম, ধরেন আপনি সিঙ্গেল মানুষ, কোনো সমস্যা নেই। তো সে ডিভোর্সি এবং সে তার বাচ্চা আছে, এই অবস্থায় আপনি কারণ হিসেবে তাকে বিয়ের প্রস্তাব করছেন, কারণ হিসেবে আসলে কি কারণ? কারণ সবচেয়ে বড় কথা উত্তরা থাকে, কথা বলতে বলতে মনে হচ্ছে না উত্তরাতে আরো অনেক মেয়ে থাকে যারা সবার সাথে আমার পরিচয় নাই। তার মানে আপনার সঙ্গে ওনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো লাগা থেকে চিন্তা করলাম মেয়েটা দোকান ভালো লাগা থেকে তো ভাতৃত্ব। আমি ওই ভালো লাগাটাকে ফোকাস করছি। আপনাদের বিয়ের আগে কি কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল? এই প্রেমের সম্পর্ক এরকম বলা যাবে না, কারণ প্রেমের সম্পর্ক যদি আমি বলতাম তাহলে তার বিয়ে করতে চাইতাম না। আমি ওই ধরনের পরক্রিয়াই করতাম বা প্রেমের সম্পর্কটা টানতাম কন্টিনিউ। ওকে, তো প্রেমের দিকে আমি যাই না, আমি বিয়ে শাদী দিয়ে গেলাম। কিন্তু আপনার ভালো লাগতো মেয়েটাকে? হ্যাঁ, ভালো না লাগলে কে বিয়ে করবে? প্রত্যেকটা ছেলে যে তার পার্টনারকে বাছাই করে, ভালো লাগার মানুষকে বাছাই। ভালো লাগার পেছনে মানে কি কারণ ছিল যেটার কারণে মনে হয়েছে যে এই মেয়েটাকে আমার সংসারী করা উচিত? আমি জানতে চাচ্ছি এই কারণে, পুরো অনুষ্ঠানটা শুনে আমার কাছে বেশ কিছু জিনিস খুব সাংঘর্ষিক মনে হয়েছে। একটা যেটা হচ্ছে যে উনি বলেছেন যে বিয়ের পরে খুব কনজারভেটিভ একটা লাইফ ওনাকে লিড করতে বলা হলো, আর বিয়ের আগে আপনি তাকে দেখেছেন যে সে একটু অন্য ধরনের, যেটা আপনার সাথে হয়তো বা আপনার ফিলোসফির সাথে সাংঘর্ষিক হতে পারে। তো এই জন্য আপনার ভালো লাগলে তো আসলে এমন একটা মেয়েকেই ভালো লাগার কথা যে ধরেন একবারে দিনী বোন যাকে আমরা বলি পুরোপুরি। আমি রেসপেক্ট রাখি বলছি, আমার বলাটা শব্দ চয়নের জায়গাটা হয়তো একটু অন্যরকম হতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেখানে আমি দেখলাম যে আপনি এমন একজনকে পছন্দ করলেন, তিনিও ধর্মকর্ম করেন বাট ওই রকম কনজারভেটিভ না। তো এটা আপনার তাহলে তাকে ভালো লাগবে কেন? না, কনজারভেটিভ না, তাকে আমি শর্ত দিছি যে তুমি যদি কনজারভেটিভ হও, তুমি যদি কন্ডিশন দিয়েছেন, রিলিজিয়াস হও, প্র্যাকটিসিং হও, দেন আমি তোমাকে বিয়ে করবো। আমি তো তাকে বলি নাই যে তুমি তোমার মতো চলবা। আমি কারণ আমার দুই বউ পর্দা করবে, আমার মেয়েরা পর্দা করবে, আমি হাজি সাহেব থাকবো, হ্যাঁ, আর আমার আরেকটা বউ, তাকে আমি ফ্রিডম দিব, এরকম যে সে ওয়েস্টার্ন লাইফ লিড করবে, এই ধরনের কোনো চুক্তিতে আমি তার সাথে যাইনি। তার মানে বিয়ের আগে আপনাদের মধ্যে এরকম একটা 100% আমি ওই ধরনের, হ্যাঁ, সে বেপর্দা একটা মেয়ে বেপর্দা থেকে পর্দায় আসতে পারে। আপনি ইন্ডিয়াতে একটা জিনিস দেখবেন যে সানা খানকে বিয়ে করছে আনাস। হ্যাঁ, সানা খান একটা ইন্টারন্যাশনাল মানে মিডিয়া পার্সন, সে ঠিক আছে, একজন নায়িকা মডেল। তো তাকে বিয়ে করছে আপনার কি বলে আনাস, একজন মুফতি আনাস। হ্যাঁ, তো সানা খান তো বেপর্দা ছিল সবসময়, তারপরে কিন্তু সে পর্দা শুরু করে।
এবং ভালো পর্দা করে এখন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাকে আলেমুল আমাকে কিন্তু তাকে নিয়ে মানে কোনো কমপ্লেন এবং ব্যঙ্গ করে না তাকে। কিছু মানুষ করে সেটা ভিন্ন। আমি তাদের কথাটা এই জন্য টানলাম যে একজন বেপর্দা যে পর্দাশীল হইতে পারবে না, বা একজন নামাজি দিনদার মানুষ যেটা বেপর্দাকে বিয়ে করে পর্দাশীল বানাইতে পারবে না, বিষয়টা কিন্তু এরকম না। হইলে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার চুজটা একটা দিনদার মেয়ের দিকেই হইলে ভালো হয়তো এরকম। আমি সেটাই বলতে চাচ্ছি যে ধরেন আপনি রিস্কটা নেবেনই বা কেন, যে এরকম বিষয়টা একটা সামনাসামনি। আসলে কি সবচেয়ে বড় কথা যখন সামনাসামনি হয়েছে, আমি যখন দোকানে ছিলাম বিজনেসটা তখন আমার নতুন, একটাই শপ, কন্টিনিউ যাইতাম, কারণ এখন 5-6টা দোকান থাকলে তো মানুষ মুভ করে দিই সেদিক, দোকানই আমার একটা, আমি কন্টিনিউ যাইতাম বসতাম। তো সে প্রায় লাইভ করতে আসলেই দেখা হইতো, চাটা খাইতাম বসতাম। তো নর্মালি কথাবার্তা থেকে চিন্তা করলাম যে খারাপ সম্পর্ক তো যাওয়া যাবে না, নর্মালি আমি বিয়ের দিকে আগাইতে পারি। উনি যখন লাইভ করছিল আপনার পেজে, তখন শুধু উনিই করতো? হ্যাঁ, তখন আমার দোকানে একটা মানুষ যখন একটা ব্র্যান্ডে লাইভ করে তখন একজনই কন্টিনিউ করে যতক্ষণ পর্যন্ত না তাকে আমরা বের করে দিই। না, এটা যদি আপনি ইউনিভার্সালি বলার চেষ্টা করেন তাহলে এখানে আমার দ্বিমত আছে। লাইভ করার জায়গাটা অনেকে 2-3 জনকে দিয়েও লাইভ করায়। আর উনি কি ওরকম ব্র্যান্ড পার্সোনালিটি ছিল যে লাইক আমাদের আদার যারা ইনফ্লুয়েন্সার আছে তারা যখন করেন অন্য কাউকে দিয়ে করানো হয় না, ওরকম ইনফ্লুয়েন্সার কি ছিল? এরকম কিছুই না। আমার দোকানও নতুন, একজন মেয়েকে বারবার নতুন এরে সেরে দিয়ে চেঞ্জ করে যে চিন্তা করলাম একজনই ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকুক, সেই ব্র্যান্ডিং করুক এটা। আচ্ছা, সো ওনাকে কি আপনি একাই করাতেন আর ওনাকেও কি আপনি অন্য কোথাও করতে না করে দিয়েছিলেন? এরকম কোনো প্রশ্নই আসে না। তখন নতুন পরিচয়, সে আরো 10 জায়গায় লাইভ করবে আর আমি তার কেন না করতে যাবো? প্রথম তার প্রশ্নই আসে না, কারণ তার উপর আমার কোনো রাইটই নেই, আমি তারা কেন না করতে যাবো? ওকে, ঠিক আছে। রাইটগুলো আসে কখন? রাইটগুলো যখন কতদিন সে লাইভ করেছে আপনার আমার দোকানে? মোটামুটি বেশ বছর খানিক প্রথম করলো। তারপরে যখন সে তার আগের হাজব্যান্ডের কাছে বিয়ে হয়ে চলে গেল, তখন সে লাইভ কিছুদিন 7-8 মাস 10 মাসের মতো বন্ধ রাখলো। তারপর আবার যখন সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিল, সেকেন্ড টাইম যখন তার আগে হাজব্যান্ডকে ডিভোর্স দিল, তখন সে আমার সাথে আমার কন্ট্যাক্ট করলো যে আমি আসলে ভুল করছি, তাকে বিয়ে করে ভুল করছি, আমি আবার আমার মানে এই লাইভে মানে লাইভ টাইপ করবে সে আমার হাজব্যান্ড। তাহলে এখানে একটা ইনফরমেশন আমরা পাচ্ছি যে আপনার এখানে লাইভ করা অবস্থায় সে আরেকজনকে বিয়ে করে, আগের হাজব্যান্ডকে, যে হাজব্যান্ডকে ডিভোর্স দিছিল সে হাজব্যান্ডের কাছে চলে যায়। আচ্ছা, আপনি ওনার বিবাহ দুটো আমি যতটুকু জানি উনি যেটা বলেছেন, উনি এখানে এসে বলেছেন যে ওনার বিবাহ দুটো, একটা হচ্ছে আপনি আরেকজন আগের হাজব্যান্ড। এখন উনি যে হাজব্যান্ডের কাছে ওই হাজব্যান্ডের কথাই আপনি বলছেন, মানে যে হাজব্যান্ডের বাচ্চা আছে, সো ওনাকে তিনি একবার ডিভোর্স দিয়ে আবার আরেকবার রিম্যারেজ করেছেন? ওকে, এটা আপনার এখানে লাইভ থাকা অবস্থায়? আমার এখান থেকে যাই যখন সে গ্যাপ দিল, তখন সে গেছে আসলে তাকে বিয়ে করার জন্য গেছে, তাকে বিয়ে করে সংসারে সেটেল হয়। 7-8 মাস সে সংসার করে। তারপরে তার এক টাইমে তার মনে হয় যে তার হাজব্যান্ড তাকে যে কমিটমেন্ট দিয়ে নিছে, সে ভরণ পোষণ ঠিক মতো দিতেছেন, তাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হইলে, ঝামেলা তৈরি হইলে, তখন সে আবার চিন্তা করে যে না, আমি রোজি রোজগার করবো, আমি আবার লাইফ টাইপ করবো। তারপর চিন্তা বললাম যে ঠিক আছে, তুমি যদি লাইভ করতে চাও আমার দোকান, তো তুমি সবসময় লাইভ করতেই, এটা তো এরকম না তুমি অচেনা, তুমি লাইভ করো, কন্টিনিউ আসো। তখন ওই মিন টাইম কি আপনার যে গ্যাপটা ছিল, অন্য কোনো মেয়ে লাইভ করছে আপনার পেজে? হ্যাঁ, তখন টুকটাক হয়তো ওরা এনে করাইছে লাইভ। ওকে, ঠিক আছে। তাদের মধ্যে কেউ কি এই ধরনের কোনো কমপ্লেইন করেছে আপনার এগেইনস্ট? প্রশ্নই আসে না। ওকে, সো কি হলো? উনি আসার পরে কি হলো? ও আসার পরে লাইভ করতো কন্টিনিউ, তো আমি ও লাইভ করতো। এর মধ্যে ও বললো যে আগের হাজব্যান্ডের কমপ্লেনগুলো দিত যে আমি ওকে বিশ্বাস করে গেছিলাম, ও আমাকে এটা দিবে সেটা দিবে, তো ও এগুলো কোনো কিছুর কমিটমেন্ট রাখতেছে না। ঠিক আছে, তো এগুলো সে বললাম যে কেন গেল? বললো যে আমার বাচ্চাটা আছে, বাচ্চার জন্য আমি তার কাছে গেছি। ভালো কথা, বাচ্চার জন্য হাজারো সংসার হইতেছে, বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে মানুষ করতেছে, তুমি গেছো ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো প্রথম থেকে যখন ডিভোর্সে ছিল তখন কিন্তু আমি তার বিয়ের প্রস্তাব দিছিলাম, তো তখন ফটকে আমার না বলে যখন সে চলে যায় আমি কিন্তু কষ্ট পাই। ও আচ্ছা, খারাপ লাগে। বলতা যে আমার আগের হাজবেন্ডের কাছে যাবো, তাহলে তো আমি তো একটা মানুষকে যখন আমার বিয়ের প্রস্তাব দিব, সে আমাকে সরাসরি রিজেক্ট করতে পারে চাইলে, কিন্তু সেটা কিন্তু কিছুই বলে না, আমাকে একটা আশ্বাসের মধ্যে রেখে কিন্তু সে গেছে। তো হাজবেন্ডের সাথে আবার তার কনফ্লিক্ট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সাংঘর্ষিক কিছু হয়েছে করে, দেন সে আবার আসছে লাইভ করবে। তো লাইভ ওই টাইমে চিন্তা করছে যে না, আমি কাজ করি, আমি এই লাইভ টাইপের জগতে থাকবো। তো দেন সে মাঝখানে যখন আসলো, আইসা তার হাজবেন্ডকে সে ডিভোর্স করলো। এর মাঝখানে তার সাথে আমার কথাবার্তা হইতো, তখন আপনার একটা ভালো লাগা ছিল তার প্রতি? ডেফিনেটলি মানুষকে দেখ, আমার দোকানের সমস্ত এমপ্লয়ীদের প্রতি, যারা ছেলে মেয়ে যারাই আছে, সবার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা, সবার ভালো লাগা ভালোবাসা থাকে। কিন্তু ইন্ডিভিজুয়ালি সে যখন প্রথম আমার দোকানে আসে, তাকে যখন আমার বিয়ের প্রস্তাব আমি দিই, তার প্রতি তো একটা আলাদা ডিফারেন্টিটি তো তোমার ছিল। আপনার বিয়ের প্রস্তাব পাওয়ার পরে সে যখন তার এক্স হাজবেন্ডের, আপনার কথা অনুযায়ী এক্স হাজবেন্ডের কাছে গিয়ে আবার সংসার করা শুরু করলো, তারপরে যখন সে ওটা আবার ছেড়ে আপনার দোকানে আসতে চাচ্ছে, তখনও আপনি তাকে নিয়ে চিন্তা করছেন ডেফিনেটলি যে না, তাকে আমি বিয়ে শাদী করবো? না, তখন আসলে সে যখন আইসা আবার যখন তার প্রবলেমগুলো সে আমাকে মানে রিপ্লাই করলো, আবার সে আগের প্রবলেমগুলো, যে এই প্রবলেমগুলো হইতেছে, আমি তার ডিভোর্স দিয়ে দিব, ছেড়ে দিব, তখন এটা তোমাদের ব্যাপার, তোমরা যা করতেছো। আপনার কোনো হাত ছিল না ওখানে? ভাই, ও একটা ম্যাচিউরড মেয়ে,
ও একটা জ্ঞানী না, মেয়ে। আপনি তো তাকে আশ্বাস দিয়েছেন বা ইনফ্লুয়েন্স করেছেন, এরকম করেছেন কিনা? না মানে না, এটা আমি তাকে আশ্বাস দিব কেন? মানে তার হাতে যেহেতু অপশন আছে, তো মানুষের আশ্বাস যাবে কেন? মানে ঠিক আছে? যেহেতু আমার সে তো হাতে সচেতন, সে তার আগে যে আমার কাছে এভিডেন্স গুলো আছে, তার যেই লোকের কথা আমি বলতেছি, এই লোকের আগেও কিন্তু তার বিয়ে হয়েছিল। এটা আপনি কনফার্ম? 100% আমার এভিডেন্স আছে, এই লোকের আগেও তার বিয়ে হয়েছিল। আমি তো এখানে এভিডেন্স ছাড়া কথা বললে আপনারা তো মানুষ কি বলবো আমার তাহলে? প্রথম দিন তো লাইভে এসে জাস্ট আমি আমার বিষয়গুলো সে যেইভাবে বলতেছিল, তখন তো লাইভে এসে আমার কথাগুলো বলতে হয়েছে, যেন মানুষ অন্তত বুঝে দেয় না এখানে কিছু আছে, কথা আছে। তো এর জন্য সে আচ্ছা, এই যে আগেও আরো বিয়ে ছিল, এটা আপনি জানছেন কি ওনাকে বিয়ের পরে না বিয়ের আগে? আমাকে বিয়ের পরে ও আমার সাথে এগুলো সম্পূর্ণই গোপন করে গেছে, গোপন করে স্কিপ করে গেছে এগুলো। উনিও তো বলেছে যে আপনার বিয়ের ব্যাপারে যে উনি একটা বলেছেন, উনি পরবর্তীতে জেনেছে আমি আপনি একটা আরো মেরিড একটা ছেলে, আমি প্রায় 17-18 বছর বয়সে আমি বিয়ে করছি, ঠিক আছে? আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি দোকানে আসতাম, তারা উদ্বোধন করতো, আসতো, যমুনাতে থাকতো, দোনো নিয়ে আমি যমুনাতে আসতাম, সেইগুলো সব দেখে শুনি, এগুলোর অ্যাভেলেবেল ভিডিও আমার কাছে আছে। ও যদি চায় এগুলো আমি পাবলিশ করতে পারি, আপনাদেরকে দিতে পারি। ও দেখেই বিয়ে করছে। এখন আসলে মিডিয়ার সামনে কথা বলতে গেলে, নিজেকে বাঁচাইতে গেলে তো 2-4টা কথা সে এদিক সেদিক করে সে বলবে। এখন আমি আসলে তার প্রতি রেসপেক্ট এখনো আমার আছে, তার প্রতি রেসপেক্ট আছে, তার প্রতি ভালোবাসা আছে, কারণ সে আমার সন্তানের মা। কিন্তু এই যে পাবলিক জানলো বিষয়টা, ঠিক আছে, এর দ্বারা সে কি পাইলো? সে পাবলিকলি আমাকে হ্যারাস করলো, আমার বিজনেসের উপর একটা এফেক্ট পড়লো। এগুলাতে কিছু আসা যায় না, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিলে সবই ঠিক হয়ে যাবে। কিন্তু এগুলার দ্বারা মানুষ হাসানো তো উচিত ছিল না তার। সে পারিবারিক বিষয়গুলো পারিবারিকভাবে বিশ্বাস করতে পারতো। আমি কিন্তু লাস্টে তার উপরে যেই কথাগুলো বললাম, যে অভিযোগগুলো দিলাম, যে পরক্রিয়ার ব্যাপারটা, তার যদি এতই ওই হাজবেন্ড ভালো লাগে বা ভালো লাগতো, সে কিন্তু ওর সাথে কন্টিনিউ করতে পারতো। আমি কিন্তু জোর করে তারা নিয়ে আসি নাই। এবং সে এখন যার সাথে আমি বললাম যে সে আবার তারা বিয়ে করবে, একটা ছেলের এসে 2বার ডিভোর্স দিয়ে 2বার বিয়ে করছে, এখন আবার তার কাছে যে তারা বিয়ে করবে, মানে 3বার ডিভোর্স দিয়ে 3বার তার কাছে যাবে, এইটা খুবই ন্যারো মাইন্ডের ব্যাপার ভাই, কথা বলছেন? আমি কখনোই কল্পনা করি নাই। আচ্ছা, আপনার কিছু বক্তব্য চলে আসতেছে যেটা মানুষকে বুঝতে হলে ওই ইত্তেফাকের ভিডিওটা দেখতে হবে। আমি একটু ধারাবাহিকভাবে যাই, আমি চাই যে কমপ্লিট মেসেজটা এখান থেকেই আসুক, কনফিউজ হয়ে যাবে অনেকে। তো এই বিয়ের ডিসিশনের ব্যাপারে আপনার যারা স্ত্রী ছিল তাদের সঙ্গে আপনার কথা হয়েছিল? না, আসলে অ্যাকচুয়ালি আমি কথা বলিনি তাদের সাথে। বিয়ে করার পরে আপনার আগের পরিবারকে জানবে কিনা, যেহেতু ছেলেমেয়েরা আছে তারাও একসময় জানবে, সো আপনার প্ল্যানটা কি আমি ছিল? তাদের কাছ থেকে আসলে তারা জানবে না এরকম, এগুলো গোপন রাখা যায় না আসলে, যে কয়দিন রাখা যায়। বিয়ে করার কিছুদিনের মধ্যে তারা যায় না যায়, তারা একটু কষ্ট পায়, তাদেরকে আমি ম্যানেজ করি। কিন্তু আমি তাদেরকে জানাই তার বিয়ে করিনি, যে বল আমি বিয়েতে যেতেছি, আমার সাজায় গোছায় দাও, বিষয়টা এরকম ছিল না। কিন্তু বিয়ে যেহেতু আমার জন্য বৈধ, আল্লাহ যেহেতু নির্দেশনা দিচ্ছেন, ছেলে চাইলে 4টার মধ্যে বিয়ে করতে পারে। হ্যাঁ, সেকুলার সমাজে হয়তো এটা খারাপভাবে দেখে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু ইসলামের যে যুগ ছিল, আমাদের সালাফরা কিন্তু এগুলোতে অভ্যস্ত ছিলেন, একের অধিক বিয়ে করছেন। তাদের সময় জিনা ব্যভিচার কম ছিল, তাদের ওয়াইফ বেশি ছিল। আমাদের বর্তমান সেকুলার সমাজে কিন্তু জিনা ব্যভিচারই বেশি, তারা বিয়ে করতে চায় না। ফেসবুকে 2000-4000 ফ্রেন্ড মেনটেন করে তারা। আপনার কখনো মনে হয়নি যে আমি যে আরেকটা বিয়ে করব, আমার আগের ওয়াইফ যারা আছেন তারা যদি একটা কমপ্লেন করে, একটা আইনি ব্যবস্থা নেয়, সেটা আমার জন্য বিপজ্জনক হতে পারে? না, এরকম কিছু মনে হয় নাই, এবং তারা এই ধরনের কোনো স্টেপ নিবে না। কারণ আমি যদি বৈধ কিছু করি, কোরআন সুন্নাহ সম্মত কিছু করি, তারা আমার বিপক্ষে কখনো অ্যাকশনে যাবে না। এটা আপনার কনফিডেন্স ছিল? 100% আলহামদুলিল্লাহ, তারা প্র্যাকটিসিং, এবং এটা কষ্ট তারা পাইছে, এটা তো শিওর, বাট তারা কোনো অ্যাকশনে যাবে না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো রোয়া তাসনিমও এই ব্যাপারটাই মেনে নিয়েছিলেন? ডেফিনেটলি মেনে নিয়েছিলেন, কারণ আপনি তো তাদেরকে গোপন করেছেন, এটা আপনি তাকে বলেছেন, এবং রোয়া তাসনিম এখানেও বলেছে এই কথাটা, যে হ্যাঁ এটা গোপন ছিল এবং উনি কোনোভাবে ওটা ম্যানেজ করবেন, সেটা উনি এই জায়গাটাও বলেছিলেন। সো বিষয়টা আপনারা করলেন, করার পরে প্রাথমিকভাবে আপনাদের সংসার কেমন ছিল? আপনি নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখেছেন ওনার। জি, সো আপনি ধারাবাহিকভাবেই যেতে থাকেন। হ্যাঁ, প্রাথমিকভাবে তো সংসার, আমি তো তার বাসায় প্রথম তো তাকে বলি যে কন্ডিশন তাকে আমি দিয়ে বিয়ে করি, যে আমি যদি বিয়ে করি, আমার তো এখন 2টা সংসার আছে, তো তুমি তোমার বাসায় উঠে যাও, আমি যা খরচ লাগে তোমাদের বাসায় দিও, বাজার সদায় যা লাগে দিব, আমি তোমাদের বাসায় মাঝে মাঝে আসবো, ঠিক আছে? একটা টাইম পরে 2টা বছর সময় দাও, আমি একটা বিজনেসটা আরো কন্টিনিউ করি, বিজনেসটা বড় করি, দেন আমি তোমাকে একটা আলাদা বাসা নিয়ে দিব না। তো সে তাদের বাসায় আসলে ওঠার কিছুদিন পরে তার মার সাথে তার একটা দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, ভালোই ঝগড়া থাকে। এই মা মেয়ের ঝগড়া, এর মাঝখানে আমি পড়তে চাই না। আচ্ছা, তো সে একদিন রাগ করে কান্নাকাটি করে রাতে বলে যে আমি থাকবো না এই বাসায়, মহিলার সাথে আমি থাকবো না, আপনি আমাকে বাসা নিয়ে দেন। ও, ওনার আম্মার সাথে ঝগড়া ছিল? ঝগড়া লাগে, বাসা নিয়ে দেন, আপনি আমার বউ, আপনার বউ আমি, ঠিক আছে? তো আপনার হাজবেন্ড, আমি আর কার কাছে বলবো? তো আপনার কাছে আমি আমার সমস্যার কথা বললাম, যদি আমারকে বাসা না নিয়ে দেন, আমার 2 চোখ যেদিকে আমি চলে যাবো। তো তার আবেগের কথা বললো, কান্নাকাটি করলো। প্রথম রাতটা বুঝা রাখছিলাম, সেকেন্ড রাতে সেম কান্নাকাটি করলো। পরে ভাবলাম যে টুডেন্ট টুমোরো তো তার একটা বাসা নিয়ে দিতে হয়, দেন আমি তার একটা বাসা, মনে ঠিক আছে তাহলে বাসা নাও। পরও খুঁজা 12 নম্বর সেক্টরি
কাছাকাছিতে একটা বাসা ভাড়া নিল 4 তলায়। তো এটাতেই প্রথম বললো যে ঠিক আছে অ্যাডভান্সে টাকা দেন, টাকা দিলাম, যে ফার্নিচার টাকা দেন, তো টাকা দিলাম, সেগুলো কিনে টিনে টুকটাক বাসা সাজাইছে। সব ছবি আছে, এগুলো সব ভিডিও টিডিও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, যে আমার বাসা নিছি, ও নিতেছে, অ্যাডভান্সের ডিটি সবই আছে আলহামদুলিল্লাহ। তো তাকে আমি একটা সুন্দর সংসার দিছি। বাচ্চা নিয়ে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল? বাচ্চা মানে তার আগের ঘরের যে বাচ্চাটা? বাচ্চা তার আগের ঘরের বাচ্চা দেখেই তো আমি তার বিয়ে করছি, এবং সেই বাচ্চা তো এরকম না যে আমার বাচ্চা 7-8টা বাচ্চা এগুলো তার কাছে থাকবে, এরকম না বিষয়টা। তাকে বিয়ে করছি, তার বাচ্চা আমার কাছে থাকবে, এবং তার বাচ্চা আমাকে বাবা বলে ডাকতো। তার বাচ্চা বলো কেন, আমারই বাচ্চার মতো, আমারই বাচ্চা, তা বাবা বলে ডাকতো। তাকে আমি প্রচণ্ড আদর করতাম, কখনো একটা ধমকও দিইনি। আল্লাহ তো দেখছেন আলহামদুলিল্লাহ, বাদাল মাউত তো আল্লাহ এগুলো বিচার করবেন। আজকে দুনিয়ার মানুষ বিচার করতেছে, দু একটা কমেন্টস টমেন্টস করতেছে, এগুলা কোনো এফেক্ট ব্যক্তি জীবনে মানুষের টুকটাক পড়লে ওগুলা একসময় ভুলে যায় মানুষ, কিন্তু আল্লাহ তো আল্লাহর খারাপ থেকে কখনো এগুলো যাবে না। তার মেয়ের সাথে আমি কখনোই খারাপ বিহেভ করিনি, এবং তার বাচ্চাটার আমি ভালোবাসতাম, প্রচণ্ড ভালোবাসতাম, ভালো এখনও বাসি। বাচ্চা মানুষ, তার সাথে আমার কেন দ্বন্দ্ব হবে? সে আমার কাছে সর্বোচ্চ কী যাবে, একটা চিপস, একটা চকলেট, এই তো। তার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। আর আমি তার বাবার কাছে যাইতেও তারা কখনো না করিনি ভাই। তার বাবার রাইট আছে তার সন্তানকে দেখার। আমি সবসময় বলতাম যে তুমি তোমার বাচ্চাকে তার কাছে পাঠাও, তো সে যাবে, নিয়ে একসাথে ঘুরবে, এটা ভাই আমি টলারেট করি না। কেন? কারণ আমার ওয়াইফ ডিভোর্সের হাজব্যান্ডের সাথে ঘুরবে, এটা আমি মানতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো, দেখেন ভাই একটা এক্সাম্পল দিই, ধরেন আমি আমার যেই ওয়াইফরা আছে, সেই ওয়াইফের মধ্যে থেকে কাউকে আমি আগে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, ধরেন কাউকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, সেই ঘরে আমার 2টা বাচ্চা আছে, এখন ডিভোর্সে আমার ওয়াইফ। তো ধরেন 5-6 মাস, ওকে বিয়ে করার 5-6 মাস পরে, 1 বছর পরে তার সাথে আমি বাচ্চার জন্য দেখা করতে যাই, সে গিয়ে কখনো মেনে নিত যে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, তার সাথে আপনি কেন দেখা করতে যান? এটা আপনি জানলেন কবে? জি, বিয়ের পরে যে উনি দেখা করতে যায় ওনার আগের হাজবেন্ডের সঙ্গে? এটা আমি মিডিয়াতে এই পর্যন্ত একবারও বলি নাই। বিয়ের একদম পরপরই একদিন তার বাচ্চা রাতে বেলায় অসুস্থ হয়ে যায়, বমি করে। তো সকালেই সে আমাকে বলে, রাতেই বলে যে বমি করে, জ্বর আসছে। তো আমি সকাল ডক্টর কাছে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে বললো যে বিকাশে টাকা পাঠিয়ে দিন। আমি 2,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তো সে রাতেই তার ওই লোককে মেসেজ সেন্ড করছে যে তার বাচ্চা অসুস্থ, সে মেডিকেলে নিয়ে যাবে। তো আমি বিষয়টা জানি না। সকালে যখন সে মেডিকেলে যায়, আমি তখন শুয়েছিলাম আমি। তো ওই জায়গায় নাকি ওই মেয়ের বাপ, যে তার আগের হাজব্যান্ড সহ, মানে তারা মেডিকেলে ডক্টর দেখায় বাচ্চাটাকে। তো সেদিন আমি চিন্তা করলাম যে বিষয়টা কি, যে আমিও টাকা দিলাম, ওই লোক আইসা তার হাতে টাকা দিয়ে গেল, ওই লোক নাকি এসে 3-4 হাজার টাকা দিয়ে গেছে। তো বিষয়টা হলো যে আমিও টাকা দিব, ওই লোকও আসবে আমার সাথেও, আমিও তার, উনি আসবে এটা আপনাকে জানায় নাই? না, জানায়নি। তা আমি বিষয়টা, আমার কথা এত ভালো সম্পর্ক, তা আমার কেন বিয়ে, মাঝখান থেকে আমি কেন বিয়ে করলাম? ওই তো সংসারই তো করতে পারে ওরা ছেলে, ওদের সাথে তো এটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। তখন পর্যন্ত ওই ভদ্রলোকের সঙ্গে আপনার কোনো কথা হয়নি? না, এই পর্যন্ত, তখন পর্যন্ত হয় নাই, নিশ্চয়ই পরে হয়েছে। পর্যন্ত হয়নি। আচ্ছা, হ্যাঁ, তারপরে কি হলো ঘটনাটা শুনি। তারপর তারপর আপনি আপনার ওয়াইফকে বললেন যে এটা করোনা? এটা আমি তাকে আমি তখন সতর্ক করলাম। খুব রাগ করছিলাম আমি ওই দিন, ঠিক আছে, আমার খুব খারাপ লাগতেছিল, মানে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি বললাম যে দেখি, তুমি তাকে মেসেজ দিচ্ছ 4 তলায় আসো, মেডিকেলে 4 তলায় আর কি। আমি বললাম কি, পরে বললো যে সরি, ভুল হয়ে গেছে, সরি, এরকম বুঝি নাই, তাকে মেসেজ দিতে হয়, মানে এটা আমি জাস্ট, সে আমাকে ম্যানেজ করছে। ফোন চেক করতেন আপনি? ডেফিনেটলি। তার চেক করবো কেন? ফোন তো আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিসের প্রাইভেসি? আমার ফোন র্যান্ডম ধরতাম, আমি তার ফোন র্যান্ডম ধরবো। ওকে, না, এটা আপনি বলেছেন প্রাইভেসি কিসে? চেক করবেন, চেক করার কি হলো? তার ফোন আমি চেক করবো কেন? ওকে, সো আপনি বুঝলেন যে উনি টেক্সট করেছে 4 তলায় আসো। উনিও তো আমার কাছে এই জিনিসটা, উনিও ব্যাপারটাকে খুব সিরিয়াসলি মনে করে নাই, নইলে তো টেক্সটটা থাকার কথা না ফোনে। এরকম শুনেন, যারা আসলে ও যা মনে করছে তা মনে করছে, কিন্তু এটা আমি মানতে পারি না। ও হয়তো নর্মালি নিছে, কিন্তু ও যেভাবে নর্মালি নিবে বিষয়টা, যে আমি, আমার হাজব্যান্ড, ও থাকবে, ওনার সাথে আমার সম্পর্ক থাকবে, এটা ও নর্মালি নিতে পারে, বাট আমি এটা নিব না। আচ্ছা রনি ভাই, একটা বিষয় আমার একটু মাথায় আসলো, যে আপনি বলছিলেন যে ওনার আরো বিয়ে ছিল, মানে যেই ভদ্রলোকের ঘরে ওনার বাচ্চাটা, তার আগে ওনার বিয়ে হয়েছিল। জি জি। তো আপনার এই পুরো সম্পর্ক চলাকালীন সময়ে বা আজকে পর্যন্ত আপনি কি এই বাচ্চার বাবা ছাড়া অন্য আগের কোনো হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করতে দেখেছেন ওনাকে? আমি দেখিনি, যেটা দেখিনি সেটা আমি বলবো না। কিন্তু যখন সে বললো যে তার এই হাজবেন্ড ছাড়া তার কোনো হাজবেন্ড নাই, সবাই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি আমি বের করতে পারি, সে মিডিয়ার সামনে এসে ক্ষমা চাবে, মাপ চাবে, এবং আমি ভুল বলতেছি, তখন আমার চিন্তা হলো আমি তো এভিডেন্স ছাড়া কথা বললে আমি তো প্রবলেম পড়ে যাব। তখন আমি সেই লোকের সাথে কন্ট্যাক্ট করি, ঠিক আছে, যোগাযোগ করার চেষ্টা করি। তখন সে আমার কাছে এভিডেন্সও আছে, এবং সেই ইউএস প্রবাসী, নাম হইতেছে মোহাম্মদ নওশাদ হোসেন, ঠিক আছে। ওই লোক, আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি, আমি ওই ধারাবাহিক জায়গাটা থেকে আরেকটু আসতে চাই। এই প্রশ্নটা কেন করলাম সেটা আমি বলে নিই। সেটা হচ্ছে, যেহেতু আপনি বলছেন যে ওনার আরও হাজবেন্ড ছিল, আলটিমেটলি যদি উনি বাচ্চার বাবার সঙ্গেই যোগাযোগ করছেন, এই জায়গাটা আপনাদের জায়গা থেকে ক্লিয়ার ছিল কিনা, মানে আপনি কতটুকু পর্যন্ত ছাড় দিবেন, কতটুকু পর্যন্ত ছাড় দিবেন, এবং একই সাথে এটাও তো ইম্পর্টেন্ট যে বাচ্চার জন্য তার বাপের সাথে কমিউনিকেশন করাটা জরুরি। বাচ্চাটা অসুস্থ, এখন তার বাচ্চা, সে আলাদা একটা বাসায় থাকে বাচ্চাকে নিয়ে।
তো এই যে বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, সেটা তো তার আসল বাবাকে জানানো প্রয়োজন, ডেফিনেটলি প্রয়োজন। মানে আপনি কি মনে করেন প্রয়োজন না এটা বিষয়টা? আচ্ছা, প্রয়োজন, কিন্তু তাকে যখন আমি বিয়ে করছি, সে তার এই কথাটা মাথায় আগে নিতে হবে মানুষের, বা আপনাকে মাথায় দিতে হবে। তার ওই হাজবেন্ডকে সে এই পরিমাণে ঘৃণা করে যে বাচ্চার খরচ দেয় না, বাচ্চার ট্রিটমেন্ট করায় না, বাচ্চার এই প্রবলেম দেখায় না, সেই প্রবলেম দেখায় না, তার সাথে আসলে তার সাথে তো তার হইতেই আসে না, সে তাকে ঘৃণা করে, সে লোকই ভালো না, সে ড্রিঙ্কস করে, রাতে আসে, এই করে সেই করে, এত প্রবলেমের মানুষটা এই বাচ্চার খরচ টরচ দেয় না, এত প্রবলেম দেখি তো তার সাথে আমার বিয়ে সাথে সম্পর্কটা হইলো। তো সেই লোকটার কাছে আবার বাচ্চাটা নিয়ে এসে কন্টিনিউ দেখা করবে, জ্বর আসলো, ঠান্ডা আসলো, অসুস্থ হয়ে গেল, মেয়ে বাবার কাছে যাবে, এগুলো তো একটা বিষয়। কিন্তু আমি তো তার কাছে তারা যাইতে দিব, আমার ওয়াইফে যাইতে দিব, এই চিন্তাই তো আমার মাথার মধ্যে কখনো ছিল না। কারণ আমি তাদেরকে ওকে বিয়ে করছি, আর বাচ্চা সহ আমি নিয়ে এসে পড়ছি, বাচ্চাটা আমাকে বাপ ডাকে, ওরা আমার কাছে একদম আলাদাভাবে থাকবে, ডিফারেন্ট ভাবে তারা থাকবে। আপনি চাইতেন না যে ওর বাচ্চার বাবার কাছে যাক? 100% আমি চাবো না কেন? যখন আমার কাছে সে বলছে যে বাচ্চার বাবার কাছে সে যাইতে চায়, আমি আমার নিজের যারা কর্মচারী আছে ওদেরকে দিয়ে আমি পাঠাইছি। সে যেতে চেয়েছিল, তিনি বলছিল যে না আমি যাই। আমি বলছি না, তুমি কেন যাবা? আমি সে গ্যার মাহরাম, তার সাথে তোমার পর্দা আছে, সে পরপুরুষ, তার কাছে আমি, তার সাথে ডিভোর্স হয়ে গেছে মানে তার সাথে তুমি পরপুরুষ, তার কাছে আমি আমার বউকে যেতে দিতে পারি না। হ্যাঁ, তুমি তাকে রেডি করে দাও, আমি পাঠাই দিই। আর যদি তোমার বাচ্চা ওর বাবার কাছে যদি যেতে চায়, 100 বার যাবে, কোটি বার যাবে, লাখ বার যাবে, বাট তোমার মা এবং তোমার বোন আছে, তুমি তাদেরকে দিয়ে পাঠাও, আমার কোনো আপত্তি ছিল না। আমি তো বলছি যে সে যদি কিছু দিতেও চায় বাচ্চাকে দেখ, কিন্তু মূল বিষয় হইলো এগুলা যে সে তার আগের হাজবেন্ডের কাছ থেকে নিবে, এই ধরনের কোনো কথাই সে বলে নাই, যোগাযোগ কন্টিনিউ করবে এই ধরনের কোনো কথাই বলে নাই। কিন্তু সে কি করলো, তার বাচ্চাকে নিয়ে কথা বলতে 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 তার সাথে একটা ইমোশন, আবার একটা সম্পর্ক চলে আসলো, তারা দেখা। আপনি যদি প্রমাণ ছাড়া কথা বলবেন না, আপনি একটু ওই এভিডেন্ট প্রমাণগুলোই আমাকে একটু বলেন যে এই হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে বিষয়টা কতদূর পর্যন্ত করলো? ওই দিনে আর বেশি ঝামেলা, ওই পর্যন্ত শেষ ছিল ভাই। তারপর সে বললো যে সে শেষ ছিল, কারণ ওইটা প্রথম আমি বুঝিনি। সে আমার কাছে সরিটি বললো যে না, আমি যে অসুস্থ জ্বর ছিল এর জন্য আসলে। আমি বললাম তুমি আমার বললাম, আমি টাকা পাঠিয়ে দিলাম, আবার তারে ফোন দেওয়ার কি দরকারটা? সো মেসেজটা আপনার জায়গা থেকে একদম ক্লিয়ার ছিল তার জন্য যে না আমি এগুলো পছন্দ করছি না। আমি তাকে স্পষ্ট বলে দিলাম যে তুমি এটা কি করলা, তুমি তাকে ফোন দিবা কেন? তোমাকে আমি বিয়ে করে ফেলেছি, সম্পূর্ণ দায়িত্ব আমার, এবং খরচ যা বহন করতে আমি বহন করব। এবং তুমি যখন বাচ্চার কথা বলো যে কোনো খরচ লাগবে, আমি কি কখনো না করছি যে আমি দিব না? সবই তো আমি দিতেছি, তাহলে তুমি তারে কেন ফোন দিতে গেছো? ঠিক আছে, আমি যদি না দিতাম তাহলে তুমি একটা বিষয় ছিল যে আমি দেই না এর জন্য গেছি, তো তুমি এই দিক থেকে খরচ নিবা, সেদিক থেকে খরচ নেবে, এটা বিজনেসের মতো হয়ে গেল না ভাই? আর সে তো তার সাথে মানে গ্যার মাহারাম, আমি গ্যার মাহারামের সাথে তো আমার ওয়াইফে রেগুলার থাকতেন আপনার বাসাতে? না, আমি রেগুলার কিভাবে থাকবো? কারণ আমার তো একের অধিক ওয়াইফ আছে, আরো অন্য ঘরে বাচ্চা আছে, এটা কোনোদিনই মেনটেন করা সম্ভব না যে আমি এই বাসায় কন্টিনিউ থাকবো, এটা কেউই থাকতে পারবে না। তো থাকা সম্ভব ছিল না। না, এটা কিভাবে সম্ভব, কি পসিবল যে আমি কন্টিনিউ ও বাচ্চা থাকবো? কারণ আমার আরো বাচ্চা, অন্য ফ্যামিলিতে বাচ্চা আছে, তাদের কথা আমার দেখাশোনা করতে। আর তখন যারা দুজন বিয়ে করছি, তখন তার আমার বাচ্চা ছিল না, সে তার বাচ্চাকে নিয়ে থাকবে, তার আল্লাহ বাসে নিয়ে দিয়েছি, তার ভরণ পোষণ, খাবার দাবার, ইচ এন্ড এভরিথিং আমি দিয়েছি। তার যে বাচ্চাকে নিয়ে সে বিয়ে বসে, তাকে আমি মাদ্রাসায় বন্ধে ভর্তি করে দিয়েছি। আমরা যদি একটু মানবিকভাবেও যদি চিন্তা করি, একটা মানুষ একটা ভিন্ন পরিবেশ থেকে আসছে, এখন সে তো রাতারাতি পরিবর্তন হতে পারবে না, তাকে তো সময় দিতে হবে। তো এই যে ধরেন কনজারভেটিভনেস নিয়ে বলেন, বা তাকে আপনি যে লাইভ থেকে বন্ধ করে দিলেন, ফেসবুকে লাইভ করা, তুমি আমার ওয়াইফ এখন, সো আর লাইভে যেতে পারবা না, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবা না, যেখানে যাও আমার পরামর্শ নিয়ে যেতে হবে, তো উনি তো এগুলোতে সফোকেটিং ফিল করবেন, দম বন্ধ হয়ে আসার মতো একটা অবস্থা তৈরি হবে। একটা জিনিস হচ্ছে যে আমি জানি না, আমি ধর্মীয়ভাবে খুবই কম জানা একটা মানুষ ভাই। আপনি আমার মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন, আপনি অনেক জানেন। আমার কথা আমি বিনীতভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চাই, যদি ভুল হয়ে থাকে আমাকে কারেকশন করে দিন। আমাদের ইসলামেও তো একটা খুব সুন্দর পদ্ধতি আছে, হুইচ ইজ কল হিকমা। মানে কাউকে দাওয়াত দিতে হলে বা কাউকে যদি আমরা আমাদের ইজমের মধ্যে নিয়ে আসি, তাহলে খুব সুন্দর কিছু পদ্ধতি আছে, সেগুলো দিয়ে আস্তে আস্তে বুঝিয়ে সুন্দর করে নিয়ে আসা যায়। তো এটা এরকম হয়ে গেল কিনা, আপনি জীবন আপনিই ভালো জানেন, মানে যে খুব রাতারাতি আপনি তাকে চাপ দিয়ে ফেললেন, সবকিছু বন্ধ করে দিলেন, সে তো সফোকেটেড হয়ে যাবে। কোশ্চেন করেন ভাই, সমস্যা নাই। না ঠিক আছে, তো সেই জায়গা থেকে সে অনেক বেশি সফোকেটেড হয়ে যাবে কিনা, মানে যে ঠিক আছে একটা মানুষ আপনি তাকে দেখছেন একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে, সে বড় হয়েছে, তার ছোটবেলা থেকেই চলা ছিল এরকম, এখন সেই মানুষটাকে আপনি এসে যদি রাতারাতি পরিবর্তন করে দিতে বলেন যে তুমি চোখ ছাড়া অন্য কিছু দেখাতে পারবে না বাইরে। আমি আবারও বলছি ভাই, আমি ধর্মের প্রতি রেসপেক্ট রেখে এই প্রশ্নগুলো করছি, কিন্তু এগুলো আমাদের বাস্তবতা। হ্যাঁ, উনি চাইলে হাজব্যান্ডের অধিকারের জায়গা থেকে ধর্মীয় হবে সেটা পারেন, কিন্তু সিচুয়েশনটাকে আমরা উই ক্যানট ডিনয়। সো একটা মানুষ এটা তো অ্যাকসেপ্ট করতেও সময় লাগে, প্র্যাকটিস করতেও সময় লাগে। আমি আসলে অ্যাকচুয়ালি বলি, আমি যখন তাকে বিয়ে করি, বিয়ের আগে আমি হজে যাই, উমরা গেছিলাম আমি। আচ্ছা, তো তাকে বিয়ে করবো কিনা এটা নিয়ে আমার কনফিউশন ছিল, কারণ আমার দুই বউ পর্দা করে, আমার পুরো ফ্যামিলি সবাই মাদ্রাসায়, বাচ্চারা সবাই মাদ্রাসায় পড়াশোনা করে। তা আমি জানি যে তাকে যদি আমি বিয়ে করি, সে যদি প্রপারলি পর্দা না করে, মানুষ আঙ্গুল উঠাবে আমার দিকে।
কারণ টুকটাক মানুষের সাথে চলতে হয়, যাদের সাথে চলি টুকটাক আলেমুল আমাদের সাথে চলি, ভালো মানুষের সাথে চলার চেষ্টা করি। হ্যাঁ, আমার মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে, আমি যে গুনার সাথে বা আমার যে কোনো ভুল নাই এরকম না, গুনার নিষ্পাপ মানুষ নাই পৃথিবীতে। নবী সাল্লাল্লাহু বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমই ভুল করে, প্রত্যেক বনি আদম ভুল করে, আদম সন্তান ভুল করবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন, উনি ভুল করছেন, আল্লাহ নির্দেশ ভুলে গেছিলেন। তো মূল বিষয় আমি তারই তো সন্তান, ভুল আমার হইতেই পারে। তো আমি যখন মদিনাতে যাই, হজ শেষ করে যখন মদিনাতে যাই, তখন তার সাথে আমার কথায় ফোন দেয় আমারে। তো তার সাথে বিয়ের কমিটমেন্ট ছিল তখন, যে আমি হজ থেকে আইসা সিদ্ধান্ত নিব। তো ওই জায়গা থেকে আমি তার, আমার খারাপ লাগতে থাকে বিষয়টা, যে ও তো পর্দা করে না, আমি তার আসলে কি পরিচয় দেবো সমাজে, কারণ আমার মার কাছে দাঁড় করাইতে হবে। আমার আরও আদার্স ফ্যামিলির মানুষ আছে, তারা তো বলবে যে তোর সব একরকম, সব মানুষ একরকম, সবাই তো একভাবে বলস, আর তারে তো এইভাবে ছেড়ে রাখছিস কি। আর আমি নিজেও তো দায়ী হবো, আল্লাহর কাছে তো আমারও জবাব দিয়ে আছে। একটা মানুষ তো তার ওয়াইফকে, তার মেয়েকে, তার বোনকে যদি পর্দার কথা না বলে, সে তো দায়ী হবে, আমার তো পরকালে জবাব দিতে আছে। দুনিয়াতে হয়তো আমাকে দু একজন মানুষ বললে আমি স্কিপ করে গেলাম, বাট মৃত্যুর পরে তো আমি পারি না বিষয়টা, আল্লাহর সামনে পারবো না, কেউই পারবে না আল্লাহর সামনে যে কথা বলতে। তো ওই দিক থেকে আমি তার কোশ্চেন করি যে দেখো, আমার তোমার সাথে আমার যায় না, তোমার সাথে আসলে আমার যায় না। তো সে আসলে ওই দিক থেকে যখন তার হাজব্যান্ডকে ডিভোর্স করে দ্বিতীয়বার ডিভোর্স করে, তখন সে আসলে চিন্তা করে যে উনি ছাড়া আমার লাইফে আসলে বিকল্প, সে চিন্তাই করতে পারে না যে উনি আমাকে বিয়ে করতে চাইছে। আমি আসলে যেহেতু ওনাকে পছন্দ করি, বা উনি যেহেতু ভালো লাগা থেকে আমাকে কথাটা বলছে, তো দুজনের মধ্যে যেহেতু একটা ভালো লাগার সম্পর্ক আছে, তো খারাপ কি আমি তাকে বিয়ে করি। সেদিক থেকে বলছে যে না, আপনি যদি, আপনি হাজি মানুষ, আপনি হজ করতেছেন, আমি কি চাবো আপনি ছোট হন মানুষের কাছে। হ্যাঁ, যদি আপনার ওয়াইফ খুব জোর করেছেন কিনা, খুব প্রেসার দিয়েছেন কিনা, আমি একটু বলি। ঠিক আছে, তখন সে বলে যে আমি পর্দা করব, আমি হেজাব কিনছি, ওলনা ঠোনলা মিলে কিনে নিয়ে আসি, আপনি হজ থেকে আসলে আমি সারপ্রাইজ দিতাম। তো দেন আমার ভালো লাগে যে আলহামদুলিল্লাহ একটা বেপর্দা মানুষ পর্দা আমার জন্য পর্দা করবে, আলহামদুলিল্লাহ। আমি তো, আমার বিয়ার্ড আছে আলহামদুলিল্লাহ, আমি সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি তো মানুষের আছেই ভাই। তো সেই যখন এগুলো বললাম, আমার ভালো লাগলো, আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে তো ঠিক আছে, মনের মধ্যে শান্তি লাগলো যে আমি এটা পর্দা যদি করে তাহলে প্রবলেম নেই। দেন আমি কিছু গোল্ড টোল কিনলাম, দিক থেকে কিছু চুরি, চেন, ব্রেসলেট কিনা, দেন আমি দেশে আসলাম। আসার পরে তো বিয়ে করলাম তারে। তো বিয়ে করার পর সেও কিন্তু আসলে এটা স্বীকার করছে, আপনার প্রোগ্রামে স্বীকার করছে যে আস্তে 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 সে আমার প্রতি চাপটা ক্রিয়েট করে। আচ্ছা, সে চাপ হিসাবে নিছে বইলা, সে চাপ হিসাবে নিছে এটারে, আমি আসলে চাপ গলা চিপ দিয়ে বলছি বিষয়টি এরকম না। আমি যখন হাজব্যান্ড হয়েছি, আমি কিছু ইসলামিক শরিয়ার কিছু রুলস ও রেগুলেশন তার উপরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, এটাই স্বাভাবিক। আপনি যখন বাবা হবেন, আপনি আপনার বাচ্চাকে একটা ফ্রেমের মধ্যে আনতে চাবেন। এগুলো আপনাদের বিয়ের আগে ডিসকাশন ছিল? না, এত লম্বা ডিসকাশন সে তার সাথে আমার হয় নাই, এত লম্বা ডিসকাশন হয় নাই। যখন সে আমার লাইফে আসলো, তখন তো হেজাব টেজাব দিয়ে তারা বিয়ের ছবিটা আপনি দেখবেন, যে সেই হেজাব পরেই কিন্তু আসলে মোটামুটি ঢাইকে কিন্তু সে আমাকে বিয়ে করছে। ওই অনুষ্ঠানে আমি শাড়ি টাড়ি পরাই তারা নিয়ে আসতে পারতাম না, কিন্তু কেন আনি নাই, কারণ তার উপর আমার এই কথা ছিল যে হেজাব ছাড়া কিন্তু বিয়েও করবো না আমি তোমারে। তখন সে বললো যে না, আমি এতটুকু করি। তখন বললাম ঠিক আছে, আপাতত এটা করো, এটা করতে থাকো। দেন আস্তে আস্তে, হ্যাঁ, আপনি যে বললেন যে চোখ ঢাকতে চোখ ছাড়া কিছুই দেখাইতে পারবে না, এই ধরনের কোনো, হ্যাঁ, সে মুখ বলতে আমি কিন্তু কখনোই মুখ ঢাকবো না। আমি বলছি ঠিক আছে, তুমি আস্তে আস্তে পর্দাটা একটু ভালো লেভেলে, ঢিলাঢালা পোশাক পর ভালো লেভেলের পর্দা করো, মোটামুটি আলহামদুলিল্লাহ, যেন কেউ পর্দার ব্যাপারে আঙুল না উঠাইতে পারে। মুখ তুমি এখন আপাতত না থাকলেও চলবে। সে আমার সাথে সম্পর্কের পর, বিয়ের পর থেকে এই পর্যন্ত কোনোদিন সে মুখ ঢাকে নাই, বা মুখ ঢাকা নিয়ে কিন্তু ভাই তার সাথে আমার ঝগড়া হয় নাই। আপনার কিন্তু একবারও সে এই ব্লেম করে নাই, কারো কাছে এই ব্লেম করে নাই। হ্যাঁ, তাকে আমি পর্দাপোষিতার ব্যাপারে সবসময় নির্দেশনা দিতাম, কারণ কোরআন কি বলছে? কোরআন বলছে কু আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও, আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আমি আমার পরিবারের প্রতি আমার কেয়ার থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এখন আমি যদি তারে মানে নির্দেশনা না দেই, পর্দার নির্দেশনা না দিই, তো আল্লাহ আমাকে পানিশমেন্ট দিবেন, আমাকে দায়ী হিসাবে গণ্য করবেন হাসরের ময়দানে। আমার ব্যাপারটা তো মানে সেই চাপ দেওয়াটা কত মানে এক্সট্রিম ছিল, মানে আমি এক্সট্রিম বলবো কিনা জানি না, মানে সেই চাপ দেওয়াটার লেভেল কতটুকু ছিল? লাইক তার জন্য কি আপনি কখনো তার গায়ে হাত তুলতেন? না, প্রশ্নই আসে না। আমি তার গায়ে আসলে, আমরা দুজন সংসার করছি, আমরা একটা ছাদের নিচে ছিলাম, আমরা এক ঘরে ছিলাম। আমি তাকে মারছি কি মারি নাই, আমি তাকে টর্চার করছি কি করিনি, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই দেখেনি ভাই। এখন সে এসে বলবে আমাকে টর্চার করছে, আমি বলবো করি নাই, এটা আসলে একটা তর্ক বিতর্কের মতো হয়ে যায় বিষয়টা। আমি আসলে কখনো করিনি, তাকে টর্চার করি না, সেও নিজেও জানে, আল্লাহ জানে আমি তাকে কখনো টর্চার করি নাই। এই ব্যাপারে আমি কোনো এভিডেন্স দিতে পারবো না, যেহেতু কোনো সিসি ক্যামেরা ফুটেজ নাই।
ঠিক আছে, যে আমি তাকে কোনো মানি, কিন্তু আমি তাকে মানি নাই ওখানে পর্দার জন্য। আসলে দিনের প্রচার তো জোর করা হয় না ভাই, ঠিক আছে, দিনের প্রচারটা বা দিন কেউ ইমপ্লিমেন্ট করলে জোর করা হয় না। এটা যে খুব যে কথাটা বলে হিকমা, উইজডমের সাথে যে মানুষকে বুঝাইতে বিষয়টা কিন্তু আমি জানি। হ্যাঁ, যদিও দাওয়াতের এক্স্যাক্ট এবং প্রপার সিস্টেমটা হয়তো আমরা প্র্যাকটিস করি না, বা বলতে গেলে ওই কাজটা করতে গেলে আমাদের এক্স্যাক্টভাবে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুবই সূক্ষ্মভাবে এই কাজগুলো করতেন, সাহাবা আজমান কিন্তু খুব সূক্ষ্মভাবে এই কাজগুলো করতেন, এবং খুব ভালো রেজাল্ট কিন্তু তাদের মধ্যে আসছে। আমরা তাদের ফলোয়ার হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের আইডল আইকন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ উম্মত হিসাবে আমি কিন্তু টুকটাক যে আমার ফ্যামিলি থেকে দাওয়াতের যে ব্যাপারটা, যে মানুষকে, আমার ফ্যামিলির মানুষকে নামাজি বানানো, তাদেরকে একটু পর্দাশীল বানানো, এতটুক আমি যদি করি, এর মধ্যে আমার টুকটাক ভুল থাকতে পারে, কিন্তু এটা আমি সবসময় বলে গেছি সবাইকে। কেউ বলতে পারে যে আপনার বলার স্টাইলটা একটু বেশি ভালো হয়নি, একটু কর্কশ হয়ে গেছে, তো এটা আমার প্রবলেম, এটা আমার প্রবলেম। কিন্তু দাওয়াতের জায়গা থেকে এটা ঠিক আছে। আমি অবশ্যই বলবো, আমার অসন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে শাসন করার অধিকার আমার অবশ্যই আছে, শাসন করার অধিকার আমার অবশ্যই আছে, এতটুকু রাইটস আমার আছে। তা আমি হাজব্যান্ড, কারণ কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিছি, কারণ আমি উপার্জন করি, আমি কষ্ট করি আমি পরিবারের জন্য, আমাকে ইসলাম রাইট দিছে। হ্যাঁ, মারার রাইট দেয়, তাকে মারবো, পিটাইবো, তার উপর কোনো কিছু চাপাই দিব বিষয় এরকম না, কিন্তু তার উপর আমি কর্তৃত্ব করবো। ঘরের যারা আছে, হ্যাঁ, ঘরের যারা আছে তাদের উপর আমি কর্তৃত্ব করবো, কারণ আমি কিন্তু দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন হাশরের ময়দানে। আমি যদি তাদের উপরে দায়িত্ব পালন না করি, আমি কিন্তু জিজ্ঞাসিত হব আল্লাহর কাছে। তো এতটুকু যদি না করি, আমার কবরে কেউ যাবে না ভাই, আমার কবরে কেউ যাবে না। সে আমাকে দেখেই বিয়ে করছে, আমার বিয়ার্ড দেখে বিয়ে করছে, সে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেই বিয়ে করছে, এবং কোরআন সুন্নাহর একটা বেসিক আমার মধ্যে টুকটা যাই। আলহামদুলিল্লাহ, আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি স্টুডেন্ট থেকেও স্টুডেন্ট, তো যতটুকু পড়াশোনা টুকটাক করছি আলহামদুলিল্লাহ। আমি কখনোই ওই জায়গা থেকে চাবো না কোনোদিন আমার ওয়াইফ ব্যাপারটা থাকুক, বা আমি ওই ধরনের চাপ তার উপরে ক্রিয়েট করবো না, যে যেটা ইসলামে আপনি দৃষ্টান্ত হিসেবে আনতে পারবেন না, যে এই ধরনের চাপ কি ইসলাম আপনাকে দিতে বলছে কিনা। তো এইরকম এক পরিস্থিতি কেন তৈরি হলো, মানে লম্বা একটা সেপারেশনে চলে যেতে হলো? লম্বা সেপারেশন তো সেই গেছে, আসলে লম্বা সেপারেশন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হইতে পারে ভাই, ঝগড়া হয়, মিল মোহাম্মত হয় ভাই। সে মনে করছে যে সেপারেশন থাকা দরকার, সে মনে করছে যে আমি লাইফটা যে প্রথম কোশ্চেন দম বন্ধ করা অবস্থা আমি নিতে পারতেছি না, এখন সে সেকুলারিজম যদি প্র্যাকটিস করে, আমি তো তার সাথে থাকতে পারবো না, বা সে আমার সাথে থাকতে পারবে না। কারণ ভাই একটা ট্রাকের মধ্যে যদি একটা ট্রাকের চাকা লাগান, একটা রিক্সার চাকা লাগান, দুইটা একসাথে চলতে পারে না ভাই। আপনার জায়গা থেকেও তো গিভ আপ করাটা উচিত ছিল, যদি একটা মানুষ আপনার সঙ্গে থাকতে নাই পারে। মানে আপনি যে এতে বলছেন সেটাতে আমিও বলছি, যখন আপনি বুঝতেই পারছেন যে সেও তো আপনার সাথে স্টে করবে না, সে পারতেছে না, তখন আপনিও তো এক ধরনের হাল ছেড়ে দেওয়া উচিত, নইলে তো সেটা সাফোকেটিং একটা এনভায়রনমেন্ট। হাল ছেড়ে দেওয়া, আমি একটা বলি, কিছু কিছু জায়গায় গিভ আপ করা উচিত, কিছু কিছু জায়গায়। একটা আমাকে খুব ভালো একজন পরামর্শ দিয়েছিলেন যে দড়ি টানতেছি আমি, কিন্তু সেই দড়িটা এমন হয়ে যাচ্ছে যে আমি ছাড়তেইছি না, কিন্তু দড়ি যদি আমি না আছি, দড়ি মাঝখান থেকে ছিঁড়ে যাবে। তো এখন যে কোনো এক পক্ষকে দড়িটা ছেড়ে দিতে হবে, দড়িটাকে যদি আমি সেভ করতে চাই। সো আপনি যখন বুঝেই গেছেন যে না, এটা হচ্ছে না, নাকি আপনি আরো চেষ্টা করতে চাইছেন? আমি বুঝেই যাই নাই যে আমার তাকে ছেড়ে দেওয়া উচিত। আমি আমার বাচ্চার মাসে একটা বাচ্চা হয়ে গেছে, সংসারটা ভেঙে যাবে কোনোদিন ভাই। আমার সংসার কি ভাঙার জন্য আমি এখন সংসার ভাঙা অবস্থা না ভাই। আমার যারা ওয়াইফ আগে ছিল তারা সবাই আছে। আপনার কখনো ডিভোর্স হয় না? আমি কখনো কেউ ডিভোর্স দেই নাই। ডিভোর্সের কাগজে কোনো সিগনেচারই করিনি ভাই। যা করতে বিয়ে করছি, আমি চাইছি যেহেতু তাকে আমি বিয়ে করে ফেলাইছি, সমাজে সবাই যাই না গেছে, স্বীকৃতিপ্রাপ্ত বউ, তো সমাজের মধ্যে তার একটা পরিচয় হয়ে গেছে, একটা বাচ্চা হয়ে গেছে। সেই জায়গায় আমি সে কখনো আমার থাকবে না। আমি এখনও যদি আমি শুয়ে যে ঘুমাই, আজকে সকালে যে আমি ঘুমাতে করে আসছি, সে যে আমার জীবনে নাই, এটা যখনই আমার মনের মধ্যে আসে, আমি মানে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ভাই, যে সে আমার লাইফে নাই। আমি তারা প্রচন্ড রকমের ভালোবাসি ভাই এখনো। হয়তো কোনোদিন সে আমার থাকবে না, হয়তো। এই ভালোবাসার মধ্যে কি খুব বেশি পজেসিভনেস ছিল? আমি জানি না, মানে এরকম কি হলো যে এই ভালোবাসা আমাকে যে কোনো ভাবে, যে কোনো মূল্য পেতেই হবে? না, এরকম আমি জোরাজোরি করি, বা জোর করে ভালোবাসা হয় না। জোর করে যেরকম ইসলাম প্রচার করা হয় না, জোর করে ভালোবাসা হয় না ভাই। ভালোবাসাটা হইতে হাজবেন্ডরা আল্লাহর পক্ষ থেকে, এটা মানে কোরআন সরাসরি বলে দিয়েছেন যে এটা ভালোবাসাটা আল্লাহ, এটা মাওয়াদ্দাত ওয়া রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ মানুষের হাজব্যান্ড ওয়াইফের প্রতি এই প্রীতি ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেন। এটা যখনই তাদের বৈধ সম্পর্কে তারা আবদ্ধ হয়ে যায়, মাওয়াদ্দাত ওয়া রাহমা, এটা আল্লাহ তৈরি করে দেন। এটা এখন যেটা আমার মধ্যে আছে, এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন ভাই। যেহেতু বিয়ে করছি তারা, সে আমার ওয়াইফ, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকেই। কি হলো মানে আপনারা সেপারেশনে যখন গেলেন, সেপারেশনে যাওয়ার পরে আলটিমেটলি আপনি বাসায় যেতেন না একদমই? আমি কিছুদিন রাগ করেছিলাম তার সাথে, কারণ তার ওই যে আগের হাজব্যান্ডের সাথে সে গেল, যে কি নিয়ে ধরা পড়লো, কি নিয়ে ধরা পড়াটা আসলে সে তার বাচ্চাটাকে
ই করে ওই আমি যে মাদ্রাসাটায় ভর্তি করি আর রুহ ইন্টারন্যাশনাল স্কুল, এটা ইংলিশ মিডিয়াম সাথে আরবিকও আছে, তো সেটাতে সে তাকে ভর্তি করি। তো আমি সব খরচ টরচ একদম স্কুল ফ্রেস তার থেকে নিয়ে সবকিছু ভাইজান তার আমি করে দিই কিন্তু। তো সে দীর্ঘ 7-8 মাস পড়াশোনা করে, এরপর ফট করে ইচ্ছার আগের হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট করে সে মেয়েটাকে ওই মানে স্কুলে টিপিএসসি স্টেশনে ভর্তি ইংলিশ মিডিয়াম ভর্তি করবে। ও পরামর্শ না করেই আগের হাজবেন্ডের সাথে পরামর্শ করে একটা স্কুলে ভর্তি করে। আমি একটা হাজবেন্ড আমার সাথে উইদাউট পারমিশন উইদাউট পরামর্শ ভাই, সে তার বাচ্চাটাকে ওই মাদ্রাসা থেকে বের করে দিয়ে, বাচ্চারা আসতো ঘরে আসতো, বলতো বাবা আমি জালিফ বা শিখাইতো, বলতো বাবা এটা আমাকে শিখাই দাও। মানে আগের স্কুলে আপনি ভর্তি করে দিয়েছিলেন মাদ্রাসাতে, সেখান থেকে বের করে নিয়ে উনি ওনার আগের হাজবেন্ডের সাথে কমিউনিকেট করে ওনাকে অন্য একটা স্কুলে ভর্তি করেন, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেন। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি। উনি কি চেয়েছিল যে মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করুক আগে থেকেই, আগের মেয়েটা? না না, আপনি চেয়েছিলেন মাদ্রাসায় পড়ুক, উনি চেয়েছিল ইংলিশ মিডিয়ামে পড়ুক, এরকম হয়েছিল? মাদ্রাসায় আমার যে ওয়াইফ, হ্যাঁ আপনার ও নিজেই চাইছে যে যেহেতু আমি হাজি মানুষ, ও পর্দা টর্দা করে আলহামদুলিল্লাহ, তো এই হজ থেকে আসার পরে চিন্তা করছে আমরা যেহেতু প্র্যাকটিসিং হবো তাহলে আমাদের বাচ্চা মাদ্রাসায় পড়ুক। ওই নিজে থেকেই নিয়ে উইলিংলি ওই জায়গায় কিন্তু ফর্ম, আমি ওই কাগজটা আমার কাছে আছে, আমি ছেলে আপনাকে দেখাইতে পারি, যে ওই জায়গায় কিন্তু আমি বাবা এবং ও মা হিসেবে সাইন করে দিয়েই কিন্তু বাচ্চাটা ওই জায়গায় ভর্তি হয়। কিন্তু এই 7-8 মাস পড়াশোনা করে কিন্তু তারপরে নিয়ে এসে যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলো, এটা আমাকে জানাই নেই। এবং তারা যে ওই জায়গায় আপনার গার্জিয়ান হিসেবে যে গেল তারা প্যারেন্টস মিটিং এ, এটাও আমার জানাই নেই। এবং আমার তো খুবই খারাপ লাগছে যে আমার বউ, ঠিক আছে, বাচ্চা আমি বাবা ডাকতেছে, সে তার প্রতি একটা ফিলিংস তৈরি হইতেছে আমার ঘরে, আমি পড়াশোনা, সেই বাচ্চারা সে দোয়া টোয়া বলে, খাবার দোয়া বলে, হ্যাঁ, তো আমার ভালো লাগে দোয়াগুলো। আমি যখন শুনি তার মুখে বারবার বলতে থাকে, মাদ্রাসা থেকে পড়াই দেয়, সে ঘুর করা এগুলো বলতে থাকে, আলিফ বা তাসা বলতে থাকে, বিভিন্ন কথা আমার ভালো লাগতে থাকে আলহামদুলিল্লাহ। এর মাঝখানে মেয়েটাকে নিয়ে আসে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে, এখন জিজ্ঞেস করলে বলে প্যারেন্টস মিটিংয়ে যাই। হ্যাঁ, আমি বললাম, তারপরও আমি কিন্তু আপনার কথা হলো কিভাবে? এই যে যেদিন আমি তারা হাতে নাতে ধরলাম, কিভাবে ধরলাম বলতে তারা একদিন এই ঝামেলার পর, ঠিক আছে, ফট করে একদিন দেখলাম তারা আপনার, এর মধ্যে আমি অনেকবারই তাদেরকে দেখছি, ঠিক আছে, তাদের কথা শুনছি, তারা বেরোয় যাচ্ছে এবং দেখছি ভিডিও ফুটেজ সব আমার কাছে এগুলো আছে। তো তারা আপনার ওই এয়ারপোর্ট একটা মার্কেট হয়েছে ইউনাইটেড গ্রুপের যে সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্টের টপ ফ্লোরে ফুড কোর্টে তারা খাইতে যায়। এটা আপনি নিউজ পান কিভাবে? এটা আমার লোক ছিল, কারণ আমার তো প্রুফ লাগবে, কারণ আমার সংসার তো, এটা আমি আমার বউ বাচ্চারা ছেড়ে রাখবো নাকি? আপনাদেরকে সন্দেহ করতেন? না, সন্দেহ অবশ্যই করতাম না, সন্দেহ সৃষ্টিটা সেই করছে। আচ্ছা, আমি আমার ওয়াইফ বা আমার পরিবারের প্রতি চেক কেয়ার থাকবে না, তাদের প্রতি আমার লোকজন যে তারা কি করতেছে, বাসায় কোনো সমস্যা হইলো কিনা, এই লোকজন থাকবে। সে যদি আমাকে অনুমতি ছাড়া আমার বের হয়ে যায়, যদি অন্য কেউ সাথে মেলামেশা করে বা অন্য কেউ সাথে কথা বলে, এই ধরনের নিউজ আমার মানে লোকজনের কাছ থেকে আমার আসতেই পারে। এবং তারা যেটা বললো এটা ভালো, আমি আমার পরিবারকে সেভ করবো না, আমার মেয়ে কার সাথে চলাফেরা করতেছে, আমার ওয়াইফ কার সাথে কথা বলতেছে, হ্যাঁ, এগুলা বাসার খবর টবর আমি ছেড়ে রাখবো। বিয়ে করলাম, তুমি যা খুশি তা করো, তার খুশি যে যা খুশি, একদম সেকুলার। তাহলে আপনি লোক নিয়ে খবর, আপনার ভাষায় বলি, খবর নিচ্ছেন, এটা কেমন ইনফর্ম ছিল যে ওনার পেছনে একজন লোক আছে বা ওনাকে সাপোর্ট করতেছে? না হলে তো এটা এক ধরনের স্পাইং হয়ে যায়। না, স্পাইং না, আমার লোকজন যারা সবসময় বাজার সদাই করতো তারাই দেখতো যে সে ভিডিওগুলো কথা বলতেছে, বা তারা যখন যাইতো কখন বেরিয়েছে তুমি ভাবি, হ্যাঁ ভাবি বেরিয়েছে, দারোয়ানই বলতো। তো বাসায় দারোয়ান তো আমি স্পেশাল দারোয়ান তো থাকি সব বাসায়, আপনি দারোয়ানের কাছ থেকে অনেক নিউজই নেন। ওই সংবাদটা কোথা থেকে পেলেন একটু আমাকে বলেন, যে উনি রেস্টুরেন্টে খাচ্ছে? যে রেস্টুরেন্টে যখন দেখলাম তারা প্যারেন্টস মিটিং এর কথা বলে প্রায় বেড়ে যায়, ধানমন্ডি যায়, এখানে যায় সেখানে যায়, তখন চিন্তা করলাম যে একদিন হাতে নাতে আমার ধরতে হবে, কারণ সে তো তাহলে বলবে যে আমি যাই না। তো দেন আমি লোক সাথে দিলাম, তারা বললো যে ভাই মার্কেটই আছে, আমি নিজের চোখে দেখলাম। তখন আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি। দেন আমি তাকে দেখে তারা এক টেবিলে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে তারা। তখন আমি ওই জায়গাতে তারা ভাবছিল যে আমি তাদের সাথে খারাপ ব্যবহার মারামারি পর্যায়ে, এর আরো ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারতো মারামারি যদি করতাম। আমি নিজের ওই লোকও বললো যে ভাই ঝগড়াঝাটি করেন না, আমি আমার বাচ্চার জন্য আসছি, ভাই সরি আমি আর কখনো আসবো না, আমাকে বিষয়টা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আপনার কথা দিতেছি নেক্সট আর কখনো আমাকে তার সাথে দেখবেন না। তো আমি চিন্তা করলাম, খুব কষ্ট করে মাথা ঠান্ডা করছি ভাই। সে আবার কি করলো, সে ওদিক দিয়ে যাইয়া পুলিশ 999 ফোন দিল, পুলিশ আনার জন্য। আমার ওয়াইফ কেন দিছে, গুন্ডা আসছে, ঠিক আছে, মার্কেটের সিকিউরিটি এক জায়গায় হয়ে গেল, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। পরে আমি বেরিয়ে ওরা এক্স হাজবেন্ড যে ছিল ওরা আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে। ওকে, তারপর এই তো আমি চলে আসলাম। এটা কতদিন আগের ঘটনা? এটা এক্সাক্ট ডেট আমার মনে নাই, 2-3 মাস।
এখন আপনি যে রেস্টুরেন্টের কথা বলছেন সেগুলো কি আলটিমেটলি কোনো প্রুফ আছে আপনার কাছে ওই সময়কার? এগুলো মার্কেটে গেলে, হ্যাঁ মার্কেটে গেলে প্রুফ তো অবশ্যই দেওয়া আপনি যাবে। যদি সমস্ত কিছু প্রুফ রেখেছেন, আপনার তো এটা একটা বিশাল এভিডেন্ট, তো আপনি চাইলে ওই সময় ছবি টবি তুলতে পারতেন আপনার ছবি লোকজনকে দিয়ে। তুলতে পারতাম, ছবি আছে আমার কাছে। ওরা খাচ্ছে রেস্টুরেন্টে, এগুলো ছবি আছে হ্যাঁ আপনার? ছবি আমি দেখাতে পারবেন আমাদেরকে? এই যে বাচ্চা নিয়ে ছবি উঠাইছি। না দুই সাইডে বাচ্চা না, মানে উনি ওনার রেস্টুরেন্টে ওনার হ্যাঁ ছবি আছে, এবং সিকিউরিটি পুলিশ যে আসছে, যে এসআই যে আসছে, যে এসআই পুলিশে তো সাক্ষী, মানে আর মার্কেটের সিকিউরিটি তো আছেই, আর যে দোকানে খাইছে দোকানদারই সাক্ষী। চলেন একদিন তারা আপনার হয়ে এখন কথা বলবে যদি আপনি চান। কেন বলবে না, তারা কেন বলবে না? এভিডেন্স তো এরকম মানে ভয়ঙ্কর। আমি নিজেও তো কোনো সিনকেট উজায় করি নাই, কারণ আমি পরিবারের দিকে খেয়াল করছি। তো এটা কেন বলবে না? এরকম সিনকেট টিনকেট করতাম ভয় বলতো না মানুষ। আমি তো নর্মালি ডিল করলাম বিষয়টা। এটা বিয়ের কতদিন পরের ঘটনা? এটি যে বিয়ের প্রায় বাচ্চা হওয়ার পরে। তার মানে আপনাকে এটা না জানিয়ে সে করেছে? হ্যাঁ 100% আমাকে জানা যাবে। সে ওকে, জানাইতে একবার হচ্ছে যে প্যারেন্টস মিটিং গেছে, জানাই নাই। বাচ্চা ভর্তি করতে জানাই নাই। বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, তারা জানাই নাই। ঠিক আছে, বসুন্ধরা সিটিতে শপিংয়ে গেছে, তারা জানাই নাই। এগুলো সবই তো আমি জানি। এখন আমার তো একজনকে, আমার তো মানে সে গোপনে গোপনে যা খুশি করে বেড়াবে, আমি চুপচাপ বসে থাকবো? আমি আমার ওয়াইফের মানে খেয়াল রাখবো না? পরিবারের খেয়াল রাখবো না? এতটুকু দায়িত্ব এটা আপনার বাচ্চাটা হয়ে যাওয়ার পরে, মানে সেপারেশনে থাকা অবস্থায় নাকি সেপারেশনের আগে? না, সেপারেশনের আগে। সেপারেশন তো সে করলো 13 তারিখে, সে তার পক্ষ থেকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আমি তাকে ডিভোর্স কাবিননামা, যেটা নিকানামার মধ্যে 18 নম্বর কলমে আমি তার কোনো রাইটস দেই নাই সে আমাকে ডিভোর্স দিবে। তো কোনো রাইটসই নাই। আমি তখন তার কাছ থেকে জিজ্ঞেস করে এই রাইটস লেখাইছি যে তুমি তোমার পক্ষ থেকে আমাকে ডিভোর্স দিতে পারবা না, কারণ আমি জানি তার ডিভোর্সের হাত খুব চালু, কারণ সে 2 বার তার একজনকে ডিভোর্স দিয়ে আসছে। এর জন্য আমি ভাবছি যে 2 দিন পরে যদি আমার সাথে এটা করে সে, তো এর জন্য তো ওই জায়গায় আমি তার রাইট দিইনি। কিন্তু তারপরে সে কী করলো দেখেন, যাই হয়েছে আমাদের মধ্যে একটা মানে সলিউশন হইতে পারতো, বাট সে কিন্তু আমাকে 13 তারিখে ডিভোর্স দিয়ে দিয়েছে। এবং সে দেখেন, আমি আজকে মিডিয়ার সামনে এটা বলে দিয়েছি, তার লাইফের সবচেয়ে কিছুদিনের মধ্যেই ওই লোকের কাছে যাবে, ওই লোকের সাথে সে সংসার করবে। তাকে যে বিভৎসভাবে আমরা তার উপর যে অত্যাচার হয়েছে তার কথা অনুযায়ী, সেই যে ব্যাপারটা আমরা দেখলাম, এটার পরে সে আপনাকে ডিভোর্স দিয়েছে নাকি এটার আগে আপনাকে ডিভোর্স দিয়েছে? না, এটার পরেই, এটার পরে ডিভোর্স দিয়েছে। ঘটনার পরে, হ্যাঁ। আচ্ছা, তো এই ঘটনাটার প্রেক্ষাপটটা কি আপনার জায়গাটা থেকে আপনি কি বলতে চান? এই ঘটনার প্রেক্ষাপটে আমি বারবারই মিডিয়াতে বলছি যে আমি আসলে এটা লং টাইম আমি তার বাসায়, আমাদের সাথে একটা মানে দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ার পরে সে যখন রমজান মাস ওই লোকের সাথে বেশি ঘোরাঘুরি করলো, শপিং টপিং করলো। আমি তার কাছে যাইতে চাইলাম, সে আমাকে যাইতে বারণ করলো যে বাসায় আসবেন না। তো কতটুকু কষ্ট আমি পাইতেছিলাম, এবং বাচ্চাটাকে দেখতে দিয়েছিল না সে। তো একটা টাইমে ভাবলাম, রাগ করেছিলাম যে দেখি রোজার মধ্যে টুকটাক টেক্সট সে আমাকে দেয়, মেসেজ আমাকে দেয়, আমিও দেই। তো টুকটাক মেসেজেই টুকটাক ঝগড়াঝাটি মতো একটা অভিমান চলতেছিল। তো কখনো ভাবি নাই যে আসলে সে আমাকে তার বাসায় কখনোই আসবেন না, এরকম কিছু হইতেছে। আমি চিন্তা করছিলাম তো হইতেই পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তো ঠিক হয়ে যাবে হয়তো। কিন্তু সে তার ওই হাজব্যান্ডের বাসায় গেল রমাদান মাসে, তার বাসায় গেল তো বিকেলে 3টা সাড়ে 3টার দিকে, বেরোলো রাতের 11টা সাড়ে 11টা 12টার দিকে। তো তার বাসায় সে, আমার কথা হইলো যে হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, তার বাসায় আমার কি, তার বাসায় আমি কেন যাব? তার বাসায় সে 2 দিন যায়। এটা আপনি জানলেন কিভাবে? এটা আমি জানলাম, আমার লোক ছিল। আমি তার বাসায় ধরতে পারতাম সেদিন, কিন্তু আমি মানে বিষয়গুলো আমি আকাশ ভাঙিয়া মাথায় পড়তেছিল ভাই। সে তো তার শরীরের জখম দেখা যাচ্ছে না ভাই, সে তো শরীরের জখম দেখা যাচ্ছে ভাই, যে আমি এইভাবে আমার এটা হয়েছে। সে তো কিন্তু স্পিরিচুয়ালভাবে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার আত্মার উপরে যে আঘাতটা আমি কেউ দেখাইতে পারতেছি না ভাই। ঠিক আছে, আমার জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে সে কি যে করতো, সে নিজেও এটা সেইটা মেডিয়েশন নিত ভাই। কিন্তু এটা আপনি বলতে পারেন যে আমি এখনও আসলে মানে আমি যে কিসের মধ্যে আসি ভাই, এটা অনেক ভালো কিছুই হয়েছে, যেটা তার সাথে হয় নাই, যে অনেক ভালো কিছুই হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সে যে ফেসে যেগুলো হয়েছে সেগুলো ঠিকই আছে না? এটা মানে সেটা ঠিক আছে না, সেটা অ্যাক্সিডেন্ট। কিন্তু অনেক ভালো কিছু হয়েছে, অনেক জায়গায় অনেক খারাপ কিছু হয়ে যায় এর থেকে। অনেক হাজব্যান্ডরা সহ্য করতে না পারে, অনেক বড় কিছু করে ফেলায়। তা আমি তারা কিছুই করি নেই, তারপরেও আমি মানে কমপ্লিটের মধ্যে পড়লাম। আপনি কি করলেন? আপনি বাসায় গেলেন? আমি তারপরে বাসায় গেলাম, কারণ একদম 28 রোজা দিন দেখলাম যে তারা মানে গাড়ি দিয়ে শপিং টপিং করে যখন তারা আসলো, আমি দারুণকে জিজ্ঞেস করলাম, লোকও ছিল আমার, তারা শপিং একসাথে গাড়ি দিয়ে একসাথে শপিং করে সকালে বেরিয়েছে, সারাদিন মার্কেটিংয়ের ব্যাগ টেক নিয়ে বাসায় আসলো। আমি তখন আর মানতে পারি নাই, ঠিক আছে, যে না আর সম্ভব না, আমি চাইলে যাই বাসায়। তার আমি জিজ্ঞেস করবো যে সে কেন। তারপরে আপনি দারোয়ানদের কাছ থেকে নিয়মিত খোঁজ খবর নিতেন? দারোয়ান ছাড়াও আমার লোক ছিল, যা কারণ উত্তরের ছিল তো, আমি দোকান লোকজন ছিল, এদেরকে জিজ্ঞেস করে আপনি খোঁজ খবর নিতেন আর কি, স্পাইং করতেন? অবশ্যই, অবশ্যই না, স্পাইগিরি বলে। আর সে তো আমাকে না জেনে তার সাথে ঘুরতেই আছে, এই খবরটা আমি জানার জন্য একটা লোক থাকতেই পারে। ওকে, তা আপনি তারপর কি করলেন বাসায় গিয়ে? তারপর বাসায় যাওয়ার পর আমি ঘটনা অনেকবারই বলছি মিডিয়াতে। বাসায় যাওয়ার পরে যখন আমি ঘর ঢোকার পরে তার ফোনটা যখন আমি হাতে নিলাম, তখন সে এটাকে মানে নিয়ে গেল জোর করে, হাতে জোর করে নিয়ে গেল। তো সে যখন ধমকের দৃষ্টিতে আমাদেরকে কি হয়েছে বলে আসতে নিল,
তখন মানে আমাকে খারাপ লাগতেছিল, এটা বলে সে আমাকে একটা মানে ধাক্কার মতো দিতে যায়। তো মানে জিনিসটা মানে এত খারাপ লাগতে থাকে যে কি হয়ে গেল 1-1.5 মাসের মধ্যে ওই লোকটার সাথে ঘুরা ফিরা, মানে মাথাটা এইভাবেই নষ্ট করছে তারা। এত ভালোবাসা, এত প্রেম, তাহলে আমার বিয়ে করার কি দরকার ছিল? মানুষ ঝগড়াঝাটি লেগে 6 মাসও কথা বলে না, 6 মাসও ঝগড়া। ওনার ওয়াইফ ছিল না যে না, হাজবেন্ড? ও বিয়ে করে নাই তখন পর্যন্ত উনি বিয়ে করে নাই? না, তখন পর্যন্ত বিয়ে করে উনি নাই। কি এখন বিয়ে করেছে? এখন বিয়ে করছে কিনা জানি না। এখন তো বিয়ে করলে ওরে করবে বা ওর সাথে সংসার করবে এরকম, নাহলে ওর সাথে ঘোরাফেরা করলো বা এখন তো সে যেহেতু আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আবার দেখেন আমি যে কথাটা চেঞ্জ করলাম, যে দেখেন কিছুদিন পরে ওরা একসাথে ঘুরবে, একসাথে তার সংসার করবে তারা। না, সেটা আপনাকে ডিভোর্স দিয়ে এসে বাংলাদেশের অনুযায়ী তাকে বিয়ে করতেই পারে, সেটা অন্য হিসাব। 100 বার করুক এটা, কিন্তু 100 বার না করুক, 100 বার করুক, কিন্তু সে আমার সাথে ছলনাটা কেন করলো? এই প্রতারণাটা কেন আমার সাথে ছলনা করলো? করেছে কি করেনি সেটা তো আলটিমেটলি আমরা জাস্টিফাই করতে পারবো না, সেটা আপনার বক্তব্য, আপনি বলতে পারছেন, সমস্যা নাই, আপনি বলেন। কিন্তু আপনার সাথে আমার একমত পোষণ করার কোনো রাইট নাই। আমি একমত পোষণ কারোর সাথে একমত পোষণ ভুল বলি, আপনি এটা সাংঘর্ষিকভাবে নিয়েন। আমি শুধু জানতে চাচ্ছি যে ওই দিন যাওয়ার পরে আপনি তার সাথে রাগারাগি করলেন, কিন্তু রাগারাগিটা এই পর্যায়ে কেন গেল যে তার চেহারা, তার শরীরে এই অবস্থায় চলে না, সেটা তো সে পয়রা যায় ব্যথা পাইছে, আমি তো বলছি বারবার। পরে যে কি ভাই এটা এরকম হয়? পয়রা যায় আমার মরেও যেতে পারে ভাই, পয়রা যায় আরো বড় বড় অ্যাক্সিডেন্ট হয় ভাই। পয়রা যাওয়া মানে যে কিছুই হবে না, পয়রা যাওয়া মানে যে শুধু নরমাল ছিলা যাবে, এটা পয়রা যায় মানুষ মরেও যায় ভাই। পরে যাওয়াটা কি রকম ছিল বলেন তো? পয়রা যাওয়াটা আমি তাকে যখন আমার ধাক্কা মারতে আসে, হ্যাঁ, মোবাইলটা নিয়ে এই সিনকেটটা মানে তখন তাকে আমি একটা থাপ্পড় দিয়ে যাই। থাপ্পড়টা ভালো করে তার গায়ে লাগে না, ঠিক আছে? থাপ্পড়টা যখন সে সইরা যেতে না, একটা বক্স খাট আমাদের ঘরে বক্সের নিচে গ্যাপটা যে থাকে, গ্যাপটার মধ্যে পা বাজা যায়। তো যখন পা বাজা যায় তখন সে ঘুইরা ওদিকে পরে, একটা টুলের মতো থাকে, এই টুলটা সে ধরে এইভাবে। ভারী মানুষ তো, ভারী ওয়েটই ভাই। তো স্লিপ করে যখন পরে আপনার টুলের পায়ের মধ্যে কাছের মতো থাকে, এগুলো ভাঙা সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে স্যার ছেঁচা খায়। টাইলস তখন শক্ত জায়গা, বাড়ি খাওয়ার সাথে সাথে ফাইটা কাইটা যায় বিষয়টা। আমি তারা ধরতে যাই কিন্তু সাথে, কিন্তু সে সাথে বলে যে ডাকাত 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 বলে চিল্লাতে থাকে, চিল্লে বারান্দার দিকে ছুটে যায়। তুমি চিন্তা করলাম যে ডাকাত ডাকাত বলে সে চিল্লে যাচ্ছে, মানুষজন যদি জড়ো হয়ে যায় এই জায়গার মধ্যে একটা অন্য কিছু হয়ে যাবে। পরে আমি বেরিয়ে চলে আসি এই জায়গা থেকে। আর ওই যে আলামিন ইউনুসের কথা যে সে বলছে, যে আলামিন গুন্ডা, ইউনুস গুন্ডা নিয়ে গিয়েছিল। জি, আমি আপনাকে মনে করাই দিয়েছি ভাই, এগুলো আপনি আমার কোশ্চেন করতেন। আলামিন গুন্ডা, ইউনুস গুন্ডা, এগুলো কর্মচারী ভাই, এগুলো কর্মচারী। ওদেরকে নিয়ে যেতেন আপনি বাসায়? না, ওগুলো তো কর্মচারী, কাজ করে, এগুলো বাজার সদায় দিয়ে যাইতো। এবং এগুলা কি, এই মেসেজ আমার কাছে আছে, সে কম্বল চাইছিল তাদের কাছে, কারণ আমি উইন্টারের পরে এই কম্বলগুলো আমি ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম দোকানে। তো বারবার ফোন দিয়েছিল, ভাই কম্বল হয়ে গেছে, নিয়ে দেন। তো ওই দিন বললাম যে ঈদ এসে পড়ছে, তো কই নিয়ে আসতাম ঈদের আগে, আর ঈদের আগে ওরা দোকান বন্ধ করে দিবে, মানে ওদের বিলটা ওরা চেতেছিল বারবার। তো আমি বললাম তো নিয়ে আয়। তো ওরা কম্বল নিয়ে আসে, পর কম্বল তো বড় বড় জিনিস, এগুলো দুইজনই লাগবে, মানে একজনে দুইটা ধরতে পারবো। ওরা কম্বল নিয়ে ঢুকছে আমার সাথে। তো এইটারই বলছে, আমি আলামিন গুন্ডাকে নিয়ে গেছি, ইউনুস গুন্ডাকে নিয়ে গেছি। এগুলো আসলে মিডিয়ার সামনে পাবলিশ করতেছে যেন মানুষ আমাকে মানে খারাপভাবে, মানে সে তো হ্যারাস করছে, মানুষ আমাকে হ্যারাস করে। আবার আমার বিজনেসে যে ক্ষতি করছে, সে লেগছে অ্যারাবিয়ান প্রো কালেকশন। আর অ্যারাবিয়ান প্রো কালেকশন তোর কি করছে? অ্যারাবিয়ান প্রো কালেকশন তো ভাই তুই নিজেও চাকরি করে খাইছস, ওই জায়গায় তো তোর নিজেরও দিবস ইনকাম হয়েছে রে ভাই। এটা তো সম্মান করা উচিত, তোর হাজব্যান্ডের প্রতিষ্ঠান, এই বাচ্চার, এটা দিয়ে তো বাচ্চার দুধও কিনছি আমি। তোর মেডিকেল বিল, তুই যে মেডিকেলে গেলি, ও মেডিকেলে তো আলহামদুলিল্লাহ 1.5 লাখ 2 লাখ টাকা বিল আসলো, তো আমি আলহামদুলিল্লাহ বিজনেস থেকেই দিছি। নাহলে তুই রিসেন্টে তোর হইলো, আলহামদুলিল্লাহ। তো বোঝা উচিত যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা, এটার সাথে আরো 400-500 মানুষ জড়িত, এটাকে কেন কুলুষিত করতে যাস? ব্যবসা প্রতিষ্ঠান তো কোনো ক্ষতি করে না, যে ব্যক্তিকে দোষ দেয়। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমাকে ব্লেম করবে, সেটা সে ব্যবসার দিকে নিয়ে গেছে। চিন্তা করছে যে ব্যবসায়িকভাবে যারা ক্ষতিগ্রস্ত করতে পারি, তাহলে মানুষের আসলে ব্যবসা বাণিজ্য তো অনেক মায়ার থাকে, অনেক শ্রম দিয়ে মানুষ এটা দাঁড় করায়। তো সে চিন্তা করছে যে এটা থেকে যৌতুক চেয়েছিলেন 30 লাখ টাকার মতো। 30 লাখ বলতেছেন আপনি ভাই, 20 লাখ কিন্তু মামলার মধ্যে লেখা ভাই। 20 লাখ মানে মামলার মধ্যে 20 লাখ লেখা। আচ্ছা, যাই হোক, 20 থেকে 30 লাখ বলেছে, কাছাকাছি অ্যামাউন্ট। হ্যাঁ, বলেন কি হয়েছে বলেন তো। না, এটা নিয়ে আপনার বক্তব্য আছে নাকি? 95% ছেলে বাংলাদেশে যারা যৌতুকের মামলা খায়, একটা কারেক্ট না ভাই। কারণ লিখতেই হয় ভাই ওই জায়গায়, ওই যে মামলা যখন দেয় ভাই, মামলাতে লিখতেই হয় যে যৌতুক চাইছে, মানে কি, এটা কি লিখবে তাইলে? নারী নির্যাতন মামলা নিয়ে বলতে গেলে আসলে এটা একটা আলাদা সাইড আছে। সো এটা আপনার জায়গা থেকে মূল্যায়ন না করে আপনি বরং আপনার ক্ষেত্রে কি হয়েছে সেটা। আমার ক্ষেত্রে সে লিখছে, আমি মূল্যায়ন করতেছি না, কিন্তু মামলাটা তো আমি খাইছি ভাই, এখন আমার মূল্যায়ন করতে হবে এটা ভাই। কারণ আমি তো মামলার ভিতরে। আপনি চেয়েছিলেন কি তার কাছ থেকে যৌতুক? না, প্রশ্নই আসে না, আমি তার কাছে টাকা চাবো। সে কিন্তু প্রথম লাইভ এসে বলছে খুবই পাওয়ারফুল মানুষ, খুবই টাকা পয়সা বিত্তশীল মানুষ, এত টাকা পয়সা বিত্তশীল মানুষ তোর মতো মানুষের কাছে কেন 20-30 লাখ টাকা চাবে? আপনার প্রপার্টির অ্যাসেট কি, প্রপার্টির যদি একটা অ্যাসেট ভ্যালু আমি দাঁড় করাই, যাই আপনার অ্যারাবিয়ান বোরকা হাউস, এখন এটা কত টাকা সম্পত্তি? আমি এটা কত টাকা সম্পত্তি আমি এক্সাক্ট বলতে পারবো না। আনুমানিক আপনার এখানে কত কর্মচারী আছে? আমার এখানে কত
300-400 কর্মচারী শুধু এই বোরকায় সেল করে। আরো বেশি, এটা যদি আপনি জয়েন করতে যান, যে যেদিক থেকে প্রোডাক্ট আনি, যারা টুকটাক কাজ করে, তাহলে আরো বেশি হতে পারে। তাহলে এটা অ্যাসেট ভ্যালু কত, মানে 100 কোটি টাকার উপর হবে? না, আমি এক্সাক্ট বলতে পারবো না। এটা 300-400 কর্মচারী রেগুলার কাজ করে এখানে, এইগুলো যেহেতু ফ্যাক্টরি আছে ছোট। ওকে, আপনার স্যালারি দিতে হয় কত প্রতি মাসে আনুমানিক? স্যালারি কত দিতে হয়? 8-10 লাখ। 8-10 লাখ টাকা। স্ট্যাটাসটা জানতে চাচ্ছি এই কারণে যে 20-30 লাখ টাকা চাওয়াটা যৌক্তিক কিনা এটার জন্য আলটিমেটলি। সেটাই আপনি জিজ্ঞেস করেন আমার ভাই, আমি আপনার কোশ্চেন অ্যান্সার করব। আমি শুনেছি এরকম যে আপনার 2 ওয়াইফের কাছ থেকে আপনি কোটি টাকা নিয়ে এসে আপনি এই প্রপার্টি করেছেন, এবং যেটা উনি বলেছে যে আগের ওয়াইফে যেহেতু দিয়েছে, তুমিও আমাদেরকে হেল্প করো। আমার ওয়াইফদের কাছ থেকে আসলে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা মিডিয়াতে এটা বলছি যে ওয়াইফদের কাছ থেকে টাকা নেওয়াটা যৌক্তিকভাবে কোনো অন্যায় না, কিন্তু আমি চাই না। আমার ওয়াইফ যদি আমার হেল্প করতে চায় বিজনেসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হেল্প করছেন। আমি যদি প্রেশার ক্রিয়েট করে নিই বা চাপ দিই, সেটা হলো অন্যায়, বা যৌতুক চাই সেটা অন্যায়। কিন্তু আমি মানে আমার ওয়াইফদের কাছে কোনো টাকা চাই নেইও নেই। আমি আমার ওয়াইফদের কাছে কেন টাকা নিয়ে বিজনেস করব? আমি যদি একটা লজিক শুধু আপনার মাথায় ঢুকাই দিই ভাই, আমার এই বিজনেস হচ্ছে 4 ইয়ার্সের। আমার সাংসারিক বয়স প্রায় 2 যুগ আগেরটা, 22-23 বছর 24 বছর। আমি 4 বছর বাদ দেন, 20 বছর আমি কি আমার, তাহলে আমি এই ব্যবসা যদি দাঁড় করাইছি আমি আমার বউদের টাকা দিতে, 20 বছর আমি সংসার পালছি কীভাবে? আর আমার সেকেন্ড ওয়াইফের সংসারের বয়স প্রায় 10 বছর। তো এই 10 বছর আর 20 বছর আমি কীভাবে সংসার চালালাম ভাই? তাহলে আমার ওই টাইমে তাদের কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন হয় নাই। এখন আমি বিজনেস করার জন্য তাদের কাছ থেকে 2-4 বছরের চাপ দিয়ে এতগুলো টাকা নিচ্ছি। আগে কি করতেন আপনি? আমি আগে কাপড়ের বিজনেস করতাম। আচ্ছা, ফেব্রিক্সের, অ্যাক্সেসরিজের বিজনেস করতাম। ওকে। সো ওই দিন আপনি যেটা বলতে চাচ্ছেন, টুলে উনি পড়ে গিয়ে ওনার অবস্থা হলো এবং আপনি ওখান থেকে চলে আসলেন। আচ্ছা, চলে আসার পরে আপনার ওয়াইফ কোন হাসপাতালে ছিল বা ওনার ওয়াইফের কি অবস্থা, এগুলো আপনি কি জানেন? এগুলো আমি আসলে খবর নেই, কেন সাথে সাথে পুলিশ আসছে, আমি খবর নিয়েছিলাম, বললো পুলিশ আসছে ভাই, সেই নারী নির্যাতন একটা মামলা, ঈদের সময় ঝামেলা। তো আমার তার প্রতি তো দেখলাম যে ব্যবহার দেখলাম, চিন্তা করলাম যে সে সম্পূর্ণ ওই লোকে দিয়ে ঘুরে গেছে। এখন তার সাথে যেহেতু একটা সিনকেট এখানে হয়ে গেছে, এটা নিয়ে আমি এখন কিছু করতে গেলে আমি পুলিশের হাতে হ্যারেস হবো ঈদের আগে। তো আমি তার সাথে আর এই ব্যাপারে কোনো যোগাযোগ করতে পারিনি। তখন যখন সে সুস্থ বাসায় আসে, দেন আমি সবাইকে নক দিই, যোগাযোগ করার চেষ্টা করি। হ্যাঁ, তখন তারা এটা নিয়ে মানে কখনো 20 লাখ, কখনো 30 লাখ, আমার টাকার দিকে একটা চলে আসে বিষয়টা। কি বলে আপনার সাথে ডিলটা করে? ডিলটা তার মামার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, তার সাথে আমি বারবার যোগাযোগ করছি। এগুলো কোনো প্রুফ আছে আপনার কাছে? না, এগুলো ভাই ফোন টোনের ফ্যাকিং বা এইসব রেকর্ডিং বের করা তো খুবই টাফ ব্যাপার। এগুলো আপনি চাইলে ফোনে রেকর্ড করতে পারেন। এগুলো করি নাই ভাই, টুকটাক কিছু আছে আমার কাছে রেকর্ডিং, এই ব্যাপারগুলো করি নাই। যে হ্যাঁ, এই ব্যাপারগুলো করি নাই। কেন করি নাই? কারণ তখন তো মাত্র এই ঝামেলাটা হয়েছে, তখন তারা মানে তারা চেয়েছিল যে রিপোর্ট দিয়ে দিবে, কাবিনের টাকা দিয়ে দাও, মেডিকেলের কস্ট দাও, এটা যৌক্তিকভাবে তারা চাইতে পারে। আমিও তো আসলে বিষয়টা যখন বুঝে উঠতেছিলাম না, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে না, একবারেই ছেলে চলে যাবে, মানে টাকা পয়সা নিয়েই যাবে, হ্যাঁ, বিষয়টা আমার কাছে ভালো লাগতেছিল না। আমার সব ফার্নিচার তারা নিয়ে বাসা ছেড়ে দিছে, এবং এখন তো টাকা পয়সা তারা র্যান্ডম চাইতেছে। ঠিক আছে, এটা তো আসলে মানে আমি তো সংসার আসলে ছাড়ার জন্য করিনি ভাই। কিন্তু আপনার স্ত্রী এরকমভাবে আহত হলো, সেটা আপনাদের একটা ইনসিডেন্টের কারণেই, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে, যদি আমি বলছি, যদি হ্যাঁ, আপনার কি উচিত ছিল না একবারের জন্য হাসপাতালে তাকে দেখতে যাওয়া? না, হাসপাতালে তারা পুলিশের কাছে কমপ্লেন করছে, পুলিশ আসছে এই জায়গার মধ্যে। আমি হাসপাতালে গেলে তারা ভুল বুঝছে সরাসরি আমারে। আপনি না গেলেও আপনার পরিবার থেকে অন্য কাউকে পাঠানো তো উচিত ছিল, কারণ সে তো একটা মারাত্মক। না, হ্যাঁ, আমি পরিবারকে পাঠাবো না। কেন? কারণ এই বিয়েটা আমার বাবা এতে মোটামুটি এগ্রি ছিল না। ঠিক আছে, কারণ আমার বাবাকে আমি লুকাই রাখতাম। যখন বিয়ে করছে আমার বাবা একটু আমার সাথে হালকা রাগারাগি করছে। কেন করছে? ওনার বাবাও চায় নাই, আপনার বাবাও চায় না। বাবারা চায় না, 2-3টা বিয়ে করবে, চায় না। তো এই জন্য আমার ফ্যামিলিতে এরকম, আমার মাও মানে বয়স্ক মানুষ, আমি আসলে এরকম কেউ পাঠিয়ে ছেলেদেরকে পাঠাবো, দিলে বলবো নারী নির্যাতন মামলা দিয়ে ভিতরে ঢোকাই দেবে, ওই টাইমে ভয় আসলে কেউ যেতে চায় না বিষয়টা। এই জন্য মেডিকেল যাওয়া হয়নি বিষয়টা। সে পুরা ব্যথা পেয়েছে, কতটুকু ব্যথা পেয়েছে সেটা তো সে মিডিয়াকে বলতেছে আমি চাকু নিয়ে গেছিলাম। আর শোনেন, সবচেয়ে বড় কথা হলো আমি ক্লিয়ার করি ভাই, কালকে আইসে সে মিডিয়ার সামনে বলতে আমার নামে 500 মামলা আছে ভাই, এটা আমি ক্লিয়ার। হ্যাঁ, এটা এখানেই বলেছে সে। হ্যাঁ, 500 থেকে 600। আপনার নামে কি একটাও আছে অস্ত্র? আমি বলি 500 থেকে একটা আছে কিনা বলতে 2টা থেকে 5টা আছে বলতেছি ভাই। হ্যাঁ, 500 থেকে 600 অস্ত্র মামলা তবে ডোনাল্ড ট্রাম্পের নামে নেই, খালেদা জিয়ার নামে নেই। সেটা হয়তো সে হুজুকে বলে ফেলেছে, আমি তাকে সতর্ক করেছিলাম। এই ধরনের শোগুলোতে সাধারণত যেখানে একটা কারো বিরুদ্ধে আমি অনেক বড় একটা অভিযোগ আনছি, সেখানে এই ধরনের কথা বললে অনেক সময় এটা দুর্বল হয়ে যায়, সে কারণে সতর্ক করা। তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে মামলা কি আছে আপনার নামে? আমার নামে আমার বাবা বিএমপি করে। ঠিক আছে, আমার বাবা বিএমপি করে। তো আমার বাবাকে প্রচুর প্রায় 128টা মামলা দিয়েছে আমলি সরকার থেকে।
128টা মামলা দিয়েছে তারা পলিটিক্যালি। 128? আমার বাবা মানে বিএমপি করে দীর্ঘদিন, তারা বিএমপি করে, তাদেরকে রাজনৈতিক মামলা দিয়েছে সেগুলা, যত মামলা হয়েছে তাদের নাম আসছে। তো সেই জায়গায় তার ছেলে হিসেবে আমাকে প্রায় 11টা মামলা দিয়েছে, পলিটিক্যাল মামলা। তো মামলা আমরা এলাকার লোকাল ছেলে পেলে দেখা যায় টুকটাক ঝামেলা, একটা ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়েছে, একটা ফুটবল খেলা নিয়ে মারামারি হয়েছে, দেখা যায় অনুষ্ঠানটা মামলা হয়েছে, মামলা আমরা আসামি হয়ে গেছি। এগুলা তো দেখেন মামলায় দু একটা মানে একদম কিছু না করে অনেকে মামলা আসামি হয়ে যায়। সেই ধরনের মামলা তো থাকতে, যেমন আমি নারী নির্যাতনের একটা মামলা খেলাম, ও একটা মামলা করছে আমার বিরুদ্ধে। এলাকা দেখা গেল বন্ধু বান্ধব, আপনার নামে মামলা কতগুলো আছে? আমি এক্সাক্ট 11টা, আরো একটা করছে 12টা, এগুলা নিয়ে এরকম 11টা মামলা হচ্ছে পলিটিক্যাল মামলা। এগুলো আমার আব্বার সাথে আমাকে দেওয়া হয়েছে, মানে জড়িত ভরাই দেওয়া হয়। মানে এগুলো দেখেন প্রত্যেকটা মামলা কিন্তু শেষ হয়ে যাবে, কারণ এগুলো সত্যতা মানুষ জানে। আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেছে মানে এই মামলাগুলো যে মিথ্যা হবে। বিএনপি আওয়ামী লীগের মানে ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওনার ছবিও উনি দিয়েছেন। মানে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আপনার, বা আপনি ওনাদের হয়ে কাজ করতেন, এরকম কথা বলছেন। এগুলো আসলে কি জানেন, এখন মানুষ যখন একটা কথা উঠে তখন এই কথার সাথে হাজারো কথা ভরাই দেয় ভাই। সবচেয়ে বড় কথা হলো গোলাম রব্বানী ছিল যমুনা ফিউচার পার্কের, যমুনা গ্রুপের ডিরেক্টর ছিল, সে যমুনাতে সে চাকরি করতো। তা আমি যমুনাতে আমার দোকান, তো বিভিন্ন দোকানের বিভিন্ন কাগজপত্র বিভিন্ন কিছুর জন্য দোকান টোকান বা এসিটিসি বিভিন্ন কোনো প্রবলেম হলে তারা দিয়ে আমি করাইতাম। সে আসতো, এইটা কি হয়েছিল, সে তদারকি করতো। অনেকে আছে, আরো অনেক এমপ্লয়ি পুরো যমুনা ফিউচার পার্কের, পুরো যমুনা গ্রুপেরই, মানে কোন একটা জবে ছিল আর জবে মানে কি ডিরেক্টরি কি একটা সাইডের ডিরেক্টর ছিল, জব সে চাকরি করতে ওই জায়গার মধ্যে। এরকম অনেকেই চাকরি করতে পারে। সো সেইভাবে আপনার ওখানে ছবি তোলা। আমি যমুনাতে দোকান, আমার সাথে পরিচয় থাকবে। এছাড়াও সে থাকতো উত্তরাতেই, রাজুকে পড়াশোনা করতো। সে তো এলাকায় খেলাধুলা করতো, ক্রিকেট খেলতো, সে থেকে তার পরিচয়। সে পলিটিক্স করবে কি পলিটিক্স করবে না সেটা তার ব্যাপার। সে পলিটিক্স করতো, সেদিক থেকে সে আওয়ামী লীগের পোস্ট পদবি পায়। তো এলাকার অনেক ছেলে, হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলে তার সাথে ছবি আছে। এরকম অনেক ছেলে তার সাথে ছবি আছে যারা রাজনীতি বুঝেই না। আমি একটা বিজনেসম্যান, আমি যদি রাজনীতি করতাম, রাজনীতি কোনো একটা পোস্ট আমার থাকতো, সদস্য হলেও থাকতো। আওয়ামী লীগ বা বিএনপি থেকে কেউ যদি একটা সদস্য পোস্ট আমার দেখাইতে পারে, যাহা বিচার আমি মাথা বেঁধে নেব। আওয়ামী লীগের কোনো বা ছাত্রলীগের কোনো বা যুবলীগের কোনো পদ পদবি যদি আমার থাকতো, এটা তো প্যাডে থাকতো না, তাদের কি বলে, তাদের অফিসিয়াল প্যাডে থাকতো না। তো এই অফিসিয়াল প্যাডটা কই? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে এভিডেন্স আনো, সত্যবাদী হলে এভিডেন্স নিয়ে আসো, দলিল নিয়ে আসো। ফাঁচুকি কথা তো মানুষ খায় না ভাই এখন। এগুলা মানে এক ভাষায় বলবো, আমাদের লোকাল ভাষায় গাঁজাখুরি কথাবার্তা, এগুলা মানুষ তো বুঝতেছে এখন কিন্তু মানুষ বুঝতেছে। মানুষ কিন্তু এখন সায়েন্স আর টেকনোলজির সময় মানুষ কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলে। আপনি জামিনটা নিলেন কিভাবে? আচ্ছা, আমি গোলাম রব্বানী ব্যাপারটা একটু ক্লিয়ার করে এক মিনিট। তো এদিক থেকে তার পরিচয়, তার কিছু ছবি টবি, তারা মার্কেটে যখন শপিং, গোলাম রব্বানী প্রায় সব দোকান থেকে শপিং করতো। তা আমার দোকানে শপিং গেছে একদিন, আমি একটা ছবি উঠাইছি, সব ছেলে পেলে উঠাইছি তার সাথে, সব এমপ্লয়িরা। সে যে একটা মামলা করে ফেললো এবং আপনি আগে ভাগে জেনে গেলেন, গিয়ে আপনি আগে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসলেন, এটা কিভাবে হলো? জামিন হইলাম যে আমি মামলা করছে, আপনি জানলেন কিভাবে? কে আপনাকে সংবাদ? মামলা করলাম থানা থেকেই। আমি যেহেতু পুলিশ গেছিল, পরবর্তীতে আমি যোগাযোগ করলাম, বললো যে আপনার নামে তো কমপ্লেন হয়েছে, ঠিক আছে, এটা আপনি কীভাবে কী করবো, কোথায় আছেন? পরে বললাম ভাই আমি তো সেটার নাম জানি আমি কি খেয়াল নাই। তো ও বললো, তখন ওরা সামনে ছিল মেবি ওদিন, যেদিন এসে আমার ফোন দিল, তো আপনাকে থানায় যেতে বলছে? হ্যাঁ, বলো থানায় আসেন। হ্যাঁ, আমি তো বলছি যে থানায় আমার নামে মামলা হয়েছে, মানে ওয়ারেন্ট আছে, তো অবশ্যই আমার জামিন নিতে হবে। পর আমি কোর্টে যোগাযোগ করলাম, কথাবার্তা বললাম। আমি যখন দেখলো তারা কাগজপত্র জানা এটা লিগেল হবে, আমি তো বাংলাদেশের নাগরিক, জামিন পাওয়া আমার মানে আমি নাগরিকত্বের রাইট এটা আমার। কিন্তু উনি বলছেন যে নারী নির্যাতন মামলার আইনে নাকি জামিন হয় না। উনি কোন আইনে পড়াশোনা করছে, কোন ল ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করছে যে নারী নির্যাতন মামলার জামিন হয় না? কোন ল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে? সার্টিফিকেটগুলো আপনার কাছে দিয়ে যেতে বলেন ভাই। কোনো লতে নাই বাংলাদেশের একটা নাগরিককে সে জামিন পাবে না, বেল পাবে না। এগুলা হইতেছে মানুষের উপর, মানে মানুষকে দাবায় রাখে। কিছু পলিটিক্যাল সরকার ছিল যারা দাবায় রাখছে মানুষকে, জোর করে বেল দেনে, জামিন দেনে। কেন জামিন পাবো না আমি? সে আমার নামে মামলা করে দিলে আমি সারা জীবন জেলের ভাত খেলাম, এটা হইলো? এই জন্যই তো পুরুষরা নির্যাতিত। আমি তো পুরুষদের পক্ষে আওয়াজ উঠাইলাম, এবার নারীদের বিরুদ্ধে যাইতে হবে তো, কারণ তারা যেটাই বললো সেই না, তারা যেটাই বলবে সেইটাই বাংলাদেশের মানে মানুষ খায়া ফেলাবে। বিষয়টা এরকম, পুরুষরা যে নির্যাতিত এই কথাগুলো কই? যেইভাবে পুরুষদেরকে হ্যাসেল করা হইতেছে, পুরুষদেরকে শোষণ করা হইতেছে, নারীরা ইমোশনালি ব্ল্যাকমেল করে, প্রত্যেকটা ছেলে পেলে তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত। এই কথাগুলো কেন বলে না? আমার সে মিথ্যা মামলা দিয়েছে ভাই, মিথ্যা মামলা দিয়েছে এবং আমার কাছ থেকে টাকা ডিমান্ড করছে তারা।
এবং আমি বর্তমানে ক্ষতির মধ্যে আছি, আমার ব্যবসায়িকভাবে সে ক্ষতিগ্রস্ত করছে। তার ভাগ্য ভালো, আমি মামলাটা আমরা রেডি করছি, কারণ এতদিন তো মিডিয়াতে কথা বলছি, আজকেও মিডিয়াতে কথা বলে যাবো। নেক্সটে আমি লিগেল অ্যাকশনে যাব, কারণ বাংলাদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। বাংলাদেশের আইন অনুযায়ী যা হয় তার বিরুদ্ধে, তার এসব পরকীয়া প্রেমিকদের বিরুদ্ধে আমি মামলা করবো তার বিরুদ্ধে। এক্স্যাক্টলি, আমার এই প্রশ্নটা অনেক আগে থেকে আসছিল যে বাংলাদেশের লতে কিন্তু পরকীয়া নিয়ে মামলা করার সুযোগ আছে, এবং আমি যদি ভুল না করে থাকি, আমার যতটুকু জানা ক্ষুদ্র জ্ঞানে, যে এখানে আসলে নারীদেরকে মানে স্ত্রীদেরকে, মানে আপনার স্ত্রী যদি পরকীয়া করে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীকে আসামি করতে পারবেন না, যিনি পরকীয়া করেছেন সেই ছেলেকে আসামি করে মামলা করা যাবে। আমি যতটুকু একটু আমার জানা, আর ভুলও হতে পারে। তো আপনি কেন প্রমাণ পাওয়ার পরে আপনি কেন স্টেপ নেননি? না, তখন আইনিভাবে এটা আমি ঘাটাঘাটি করতে চাইনি, কারণ পুলিশের কাছে গেলেই পুলিশ তদন্ত করবে, এই সেই পারিবারিক বিষয় চেয়েছিলাম না নিজেরাই। আমি কারণ ওর সাথে কিন্তু আমি কথা বলছি অনেকবার মিউচুয়াল করার জন্য, অনেকবার তার আমি সতর্ক করছি, অনেকবার তাকে আমি বলছি, দেখো আমি শুধু তোমাকে বিয়ে করছি, আমি চাবো না আমার স্ত্রীর ছায়াটা আর একটা ছেলে পারাক, এরকম কোনোদিন চাবো না। এতটুক ব্যক্তিত্ব, এতটুক কি বলে গায়রত আমার আছে। আমার ওয়াইফকে আরেকজন দেখবে, আমার ওয়াইফ আরেকজনের সাথে চলাফেরা করবে, এটা কিন্তু আমি মানতে পারবো না। সে কিন্তু গায়ের মাহরাম তোমার, এটা কিন্তু তারা আমি বারবার বলছি, তার বারবার সতর্ক করছি, তুমি তার সাথে মিশো না, তুমি তার কাছে যাও না। সে বারবার তার বাচ্চার উসিলা দিছে যে বাচ্চার জন্য, বাচ্চার জন্য, বাচ্চার জন্য। তো বাচ্চারে বারবার তুমি টানবা, ওই লোক যে এতই তোমার দরকার, তুমি আমার কেন বিয়ে করলা? আমার সে বরঞ্চ মাঝখানে 2টা বছর সে ক্ষতিগ্রস্ত করছে, আমার ভালোবাসার মৃত্যু দিছে, সে আমার ভালোবাসাকে সে কিল করছে ভাই। ঠিক আছে, এটা তো মানে মানুষের আত্মাকে হত্যা করা। প্রত্যেকটা মানুষ জীবিত হইলে জীবিত থাকে না ভাই, বাইচা থাকেও কিছু মানুষ মরে যায় ভাই। আমাকে সে মানে বাইচা থাকা অবস্থায় মৃত্যু দিছে সে। তার তো হাসরের ময়দানে তার কোটি বার তার মৃত্যুদণ্ড দিলেও তো এর সমান হবে না ভাই। জাহান্নামের আগুনে তো সে যাবে, সে তার স্বামীকে যে পরিমাণ ছোট করলো এই পুরো জাতির কাছে। আজকে পুরো জাতি জানে যে আমার ওয়াইফ পরক্রিয়া করছে, সেইতে না করলেও পারতো। তার এতই তার উল্লেখ ভালো লাগে, তো তুই ভাই তার সাথে সংসার করতি, একবার ডিভোর্স দিলি, আসলি আবার তার আবার বিয়ে করলি, আবার তার বিয়ে করলি, আবার ডিভোর্স দিলি কেন ভাই? সে তো ডিভোর্স চেয়েছিল, আপনি দেননি তার কথা অনুসারে। আমার ওয়াইফ আমার ডিভোর্স চাইলো, এরকম আপনার প্রত্যেকের ওয়াইফই রাগ করে 19-20 হইলে আমার তোমার ছেড়া দাও, আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না। আমি ভাই তোর আমি ছেড়া দিই, তোমার কথায় কথায় ডিভোর্স চাইলে কি ডিভোর্স দিয়ে দাও দেয় ভাই? এটা কি হাতের মোয়া ভাই? এটা কি মানে মার্বেল খেলা যে চাইলে 10টা দিয়ে দিলাম একজন রে? আর এটা টাটানা পিস না ভাই, যে ডিভোর্স অনেক চিন্তা ভাবনার ব্যাপার। একদম এক্সট্রিম লেভেল 11 টাওয়ারে গেলে পরামর্শ ভিত্তিক, তারপরে যে না ইসলামের ডিভোর্সের কিছু সিস্টেম আছে, ঠিক আছে, তার প্রথম সতর্ক করো, তারপরে পরিবার নিয়ে বসো, তারপরে নিজেদের মধ্যে ডিসকাস করো। একটা একদম 11 টাওয়ারে গেলে নেক্সট দেন ডিভোর্সের কথা আসে। তারপর আমি বারবার বুঝাইতেছিলাম, সে তারপর তার সঙ্গ ছাড়তেছিল না। আমার একটাই কমপ্লেন যে সে তার এতই ভালো লাগে তাহলে আমার বিয়ে করলো কেন? আমি যখন কেউ বিয়ে করব তার উপর সম্পূর্ণ রাইটস আমার আসবে, অধিকার আসবে, আমি এগুলো ইমপ্লিমেন্ট করবো তার জীবনে। এবং আমি চাবো আমার ওয়াইফ জান্নাতি হোক, আমার পরিবারের মানুষ জান্নাতি হোক, তাকে নিয়ে জান্নাতে থাকি। আমি তার একটা নাম দিয়েছিলাম জান্নাতের বাটারফ্লাই, যে তুমি জান্নাতে উড়বা, জান্নাতে থাকবা। এই দুনিয়ার সাময়িক 20-30 বছরের জীবনটা একটু না হয় ত্যাগ করো, একটু স্যাক্রিফাইস করো আল্লাহর জন্য। পর্দাপোষিতা তো আমার দেয়া বিধান না, এটা আল্লাহর দেয়া বিধান। আল্লাহ কোরআনে কি বলছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তাদের ঘরে অবস্থান করবে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলি যুগের অজ্ঞতার যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করে মানুষের সামনে বেড়ায়ও না। এটা আল্লাহর দেয়া বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে অবস্থান করবে, সে ঘরে থাক, তারপরে একান্ত প্রয়োজন হইলে সে তার ডক্টর কাছে যেতে হবে, তার একটা ফাস্টফুড খাইতে হবে, সে বের হবে, কিন্তু কন্টিনিউ সকাল দুপুর বিকাল সকাল দুপুর দিলে 3 বেলা বাইরে ঘুরবে, এটা কেমনে হইলো? আর ফেসবুকে 5000-6000 ফ্রেন্ড মেনটেন করবে, এর মধ্যে 5000 ফ্রেন্ডই ছেলে ফ্রেন্ড থাকবে, এটা কি হইলো? আর সবচেয়ে বড় কথা হলো ফেসবুকে সারাদিন অনলাইন মার্কেটিংয়ে থাকলাম, মানে অনলাইন বাজারে থাকলাম, সন্ধ্যার পরে প্র্যাকটিক্যাল বাজারে চলে গেলাম, মানে 24 ঘন্টা বাজারে থাকবো, সারাদিন অনলাইন থেকে শপিং করতেছি, এক বাজারে আছি, ভার্চুয়াল বাজারে, সন্ধ্যার পরে আবার এগুলো কেনাকাটা করার জন্য মানে প্র্যাকটিক্যাল বাজারে চলে গেলাম। এটা কোন ধরনের লাইফ ভাই? আল্লাহ তো দুনিয়াতে মানুষকে সাময়িক জীবন দিয়ে পাঠাইছেন, সে যদি প্র্যাকটিসিং হয়, সে যদি আল্লাহর রুলস রেগুলেশন মেনে চলে, তার জন্য ভালো। আর আমি তো তারে এইসব ফালতু কাজ করতে দিয়ে আমি নিজে জবাব দিয়ে তার মধ্যে পড়বো না। তারও তো সে তো দেখছে আমি কীরকম, সে বলতেছে যে আমাকেও তো দেখে বিয়ে করছে, আমি তোমারে ওই কথা বলি না যে তুমি আমার বিয়ে করার পরে যা ইচ্ছা তা করবা। আর সবচেয়ে বড় কথা হলো বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটা কিন্তু একটা। বিয়ের পরে তারও দায়িত্বশীল হইতে হবে, সে মা হয়েছে, সে আগেও একটা মা, স্বামীর কাছ থেকে সে মা হয়েছে, আমার কাছ থেকে সে মা হয়েছে, একটা মার জীবন কীভাবে লিড করতে হয় সেটা তার জানা উচিত। এবং সে স্বেচ্ছাচারিতা করতে পারে না ভাই। এখানে সে আমার 1-1.5 মাসের বাচ্চাকে চার বাসায় রাইখা যায়, সে তার আগের হাজব্যান্ডের সাথে ঘুরতে পারে না ভাই। এগুলা কোনোদিন 100% ভাই পাবো না, মানে এটা তো সে নিজেও জানে ভাই। এবং এখানে আমি অনেক কথা বলছি, আপনি অনেক কথা বলতেছেন, প্রত্যেকটা কথার এক্সাক্ট এভিডেন্স আপনার রেকর্ডিং সহ শোনাতে পারবেন না ভাই।
এগুলা কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাগণ আছে, এগুলো সব লিপিবদ্ধ করে রাখছেন। আজকে দুনিয়াতে না হয় সে একটু লাইক কমেন্ট পাবে ভাই, একটু ভিউয়ার্স বাড়াবে, একটু ফলোয়ার বাড়াবে, হাসরের ময়দানে কই যাবে? হাসরের ময়দানে কই যাবে ভাই? সব কিছুর হিসাব দিতে হবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তার কাছ থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম, তার পা, তার হাত এবং তার জিহ্বা সবকিছু আল্লাহর কাছে সেদিন সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম। ডেফিনেটলি আপনি যদি ভুল করে থাকেন আপনারটা 100%। আমি যদি ভুল করি, আমি ভুলের ঊর্ধ্বে না, প্রথমেই বলছি আমারও ভুল হাজারো আছে, কোটি আছে, যেগুলো আমার ভুল না সেগুলো আমার উপর চাপাই দিলে অবশ্যই আমি সেগুলো খণ্ডন করব। এবং আমি মানুষ, প্রথমেই আমি বলছি কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম প্রত্যেকেই ভুলের মধ্যে আছে এবং তাদের মধ্যে উত্তম ভুলকারী যে তওবা করে। আমি সবার কাছেই ক্ষমা চাইতেছি যদি আমি মানুষের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, এবং তার কাছে তারাও যদি কষ্ট দিয়ে থাকে আমি ক্ষমা চাইতেছি, কিন্তু সে মানুষের কাছে আমার ছোট করছে। মূল জায়গাটা যেটা আমি একদম শেষের দিকে চলে আসছি, দুইটা বিষয় নিয়ে কথা বলবো। মূল কথা হচ্ছে যে আপনি ওনাকে এইভাবে অ্যাসাল্ট করেন নাই, ফিজিক্যালি অ্যাসাল্ট করেন নাই। আপনি বলতে চাচ্ছেন এটা একটা অ্যাক্সিডেন্ট, আর উনি বলতে চাচ্ছে যে আপনি ওনাকে ছুরি এবং হাতে চেন পেঁচিয়ে গিয়েছিলেন, হাতে চেন পেঁচিয়ে গিয়ে ওনাকে আপনি আঘাত করেছেন, এক পর্যায়ে ছুরি দিয়ে আপনি হলো এটা টান দিয়েছেন। এটা ওনার এখানকার কথা আর কি। হ্যাঁ, উনি বলেছেন। আপনি কিছু বলতে চান? জি, বলেন। দুইটা কথা ভুলে দাও পরে। হাতের মধ্যে চেন পেঁচে তারা আমি মারছি। হাতের মধ্যে চেন পেঁচে মারলে তো হাতের চেনটা কি এটা সবাই তো জানে চেন কি, চেহারার প্রত্যেকটা জায়গা খুলে যায় তার। তো একটু 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 জাস্ট বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্নটা, আমি হাতে চেন পেঁচাই গেছি, তারে মারছি, তো চেন পেঁচাই গিয়ে তারে মারলে তার চেহারা কি, এবং চাকুও ছিল, থেতলাই যাইতো, চাকুর কথা বলতেছি, থেতলাই যাইতো, একদম থেতলাই যাইতো, সেটা তার চেহারায় হয় নাই। আমি বলছি সে পড়ে যায়, কাটে গেছে, পড়ে যায়, ব্যথা পাইছে। সেকেন্ড কথা হইতেছে যে আমি 600, 500, 600 অস্ত্র মামলার আসামি, আমার তো একটা ট্যাঙ্ক নিয়ে যাওয়া দরকার ছিল ভাই, একটা AK-47 নিয়ে যাওয়া দরকার ছিল ভাই। আমরা চাকু নিয়ে ফল কাটার বা নেল কাটার চাকু কেন নিয়ে যাবো ভাই? মানে 1.5 বার গাঁজা খেলে মানুষ মানে যা হয় এটা মাথার মধ্যে মানে পাগল হয়ে গেছে, বুঝছেন না ভাই? যা কইতাছে জাতি মানে এগুলোই খাইতেছে ভাই। আমি 600 অস্ত্র মামলার আসামি, সে নিজে স্টেটমেন্ট দিয়েছে এই জায়গায় এসা, এবং সে কইতাছে আমি চাকু লিয়ে গেছি। 600 অস্ত্র মামলার আসামি কোনোদিন চাকু নিয়ে ঘরে ঢুকে ভাই? এটা ভাঙ্গা একটা অস্ত্র নিয়ে হলে তো ঢুকতো ভাই। এগুলা মানে আসলে আমরা ছেলে মানুষ, তো আমরা মেয়েদের দ্বারা এত নির্যাতিত ভাই যে আমরা কখনো তাদেরকে কিছু না বলার কারণে দুইটা জাতি ভাগ হয়ে যাবে। আপনার না জাতিকে ভাগ করতেছি না, মেয়েদের প্রতি যথেষ্ট সম্মান রেখে কথা বলতেছি। তারা মার জাত, তারা ভালো হইলে জাতি ভালো হয়, তারা অবশ্যই সম্মানিত। কিন্তু কিছু মেয়েদের কারণে আমরা পুরুষরা অনেক নির্যাতিত, তাদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো উচিত। এই ধরনের কিছু সমাজের পর্যাপত্তির কারণে যারা মানুষকে মানে কি বলে, তারা মানুষকে বিভ্রান্ত করতেছে, তারা একটা সেকুলার লাইফ লিড করতে চায়, তারা একটা ওয়েস্টার্ন লাইফ লিড করতে চায়, এবং এই মুসলিম এই কালচারের মধ্যে তারা মানে কি বলে, তারা একটা সাংঘর্ষিক তার চিন্তা মানুষের মধ্যে। আমি আপনার একটা কথা একটু বলি, যে সেকুলার লাইফ লিড করতে চায়, যে ওয়েস্টার্ন লাইফ লিড করতে চায়, এটা তার ব্যক্তি স্বাধীনতা, এটা তার ব্যক্তি স্বাধীনতা, আমরা বলি। কিন্তু যখন মিউচুয়াল ডিলে আসবে যে আমি তোমার সাথে সংসার করতে চাই, সো দিস আর দ্য কন্ডিশনস, লাইক আমি এইভাবে জীবনযাপন করি, সো তোমার জীবনযাপনটাও আমি চাই এইভাবেই হোক। সো এটা যদি ওয়াইফ এগ্রি করে বা হাজব্যান্ড এগ্রি করে, বা তারা যদি এগ্রি করে যদি ওইভাবে লাইফ লিড করতে পারে, এটা কোনো আপত্তি নাই। এবং একইভাবে ওয়াইফও যেভাবে লাইফ লিড করতে চাচ্ছে, সেটা যদি হাজব্যান্ডের জায়গা থেকেও পারমিশন থাকে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আর আপনি যেটা বললেন সেটাও আপনার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার কাজ ছিল এখানে আপনাকে প্রশ্ন করা, আপনার মেন্টালিটি কী বা বিষয়গুলো নিয়ে কথা বলা, আমি সেটা করেছি। আমার শেষে যে বিষয়টা সেটা হচ্ছে এই প্রমাণগুলো যেগুলো আপনি নিয়ে আসছেন, এগুলো কিসের প্রমাণ? এগুলো হয়েছে তার যে প্রথম সে যে বলছে আমি বিয়ে করি নাই, আপনি একটু আমাকে দেখান। আপনি এগুলো বোধহয় ইত্তেফাকে দেখিয়েছেন। দেখাইছি তো, দেখতে আপনি আবার দেখবেন না, আমি জাস্ট একটু আমি নিজের হাতে দেখিনি, আমি আমার দর্শকদেরকে আরো এভিডেন্সগুলো ভাবে দেখাবো না, কারণ ইত্তেফাক এটা প্রথম হাজবেন্ডের এভিডেন্স পায়। উনি ওনার প্রথম হাজবেন্ড না? এই পাসপোর্টটা কিসের বলেন তো? এই পাসপোর্টটা ওর প্রথম হাজবেন্ডের সাথে ওর পাসপোর্টটা। যে হাজবেন্ড, এই প্রথম হাজবেন্ডই কি ওনার বেবির বাবা? না 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 না, ওকে। উনি তাহলে আপনার কথা অনুযায়ী উনি ওনার কয় নাম্বার হাজবেন্ড ছিলেন? সেকেন্ড মনে হয়। সেকেন্ড, আপনি থার্ড? আমি থার্ড, বা ওকে 2 বার ডিভোর্স দিলাম, আমি ফোর্থ। ভাইয়ের মাঝখানে যদি আরো কেউ আসে, কয়েকজন তো যোগাযোগ করছে, ওরা যদি বের হয় তাহলে 5, 6। এই যে ভদ্রলোক যিনি ইউএসএ তে থাকেন, তার সঙ্গে কি আপনার কথোপকথন হয়েছে কখনো ফোনে? ওনার সঙ্গে বিয়ে কতদিন ছিল বা কি অবস্থা, কিছু কি আপনি জানেন? না, আলহামদুলিল্লাহ, এক্সাক্ট আমি তারিখ বলতে পারবো না। তার সাথে আমার কথা হয়েছে এবং রেকর্ডও আমি ইত্তেফাকে দিয়েছি। তার সাথে আমার কথা হয়েছে, ভয়েস রেকর্ড ইত্তেফাকে দিয়েছি, আপনি শুনবেন, এবং চাইলে আমি আপনাকেও দিতে পারি। এখানে আমি আবার বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা ইত্তেফাকে ইন ডিটেল এসছে, আপনারা ইত্তেফাকের ওই রিপোর্টগুলো দেখে নেবেন। আর যা উনি দেখিয়েছে এখানে, সেগুলাই উনি এখানে ওগুলাই সেম জিনিসগুলো এখানে উনি নিয়ে আসছেন। আর ওই আমরা যেটা দেখতে পাচ্ছি ওনার পাসপোর্ট, এটা রাইট? জি জি জি, অফিস অফ দ্য জেনারেল, হ্যাঁ,
এটা কি বার্থ এন্ড মানে এগুলো দিয়ে সে করছে, হ্যাঁ তার জন্ম তারিখটা দেখাইলাম আমার পাসপোর্টে। আর পাসপোর্টে এখানে উনি যেটা দেখাচ্ছে ওনার ওই প্রথম হাজবেন্ডের নাম যেটা, তাই তো দেখি এই স্পাউস আমি যে দেখেন আসছে ওই জায়গায়। জি বলেন, আপনার যদি আর কোনো কিছু বলার থাকে না, আপনি সব কভার করে থাকলে ডান। আর যদি মনে করেন যে আপনার কোনো কোশ্চেন থাকলে আমি অ্যানসার করব। আমার আর কোনো কোশ্চেন নাই, আপনি পুরো এপিসোডটা দেখেছেন, দেখার পর আপনি আপনার বক্তব্য এখানে যা বলার আপনি বলেছেন। যে 500-600 অস্ত্র মামলা বললো, এগুলো আসলে মানুষ খায় না, এগুলো সম্পূর্ণ বিভ্রান্ত করছে সে মানুষকে। হ্যাঁ এর জন্য আসলে আমি মানে খুবই লজ্জিত যে এই ধরনের একটা মানুষকে আমি বিয়ে করছিলাম, যে তার হাজবেন্ড সম্পর্কে কোনো কথা বলতে সে লজ্জাবোধ করতেছে না। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেখ হাসিনার নামও ভাই এত ডোনাল্ড ট্রাম্পের না এত অস্ত্র মামলা নেবে। আমি এত বড় ক্রিমিনাল ভাই, এত বড় ক্রিমিনাল, পুলিশ জানলো না, র্যাব জানলো না, বাংলাদেশের কেউ জানলো না ভাই, সে আমার মানুষের সামনে ক্রিমিনাল বানাই গেছে ভাই। এবং আরেকটা কথা বলছে সে আমি নাকি ভূমিদস্যু, ঠিক আছে, সে বলছে আমি ভূমিদস্যু। আল্লাহর কসম করে বলতেছি ভাই, এটা তো আমার দায়িত্ব না যেটা আমি দেখবো। কিছুদিন আগে যারা দুর্নীতি করছে সবার কোন জায়গায় কি আছে, কটা রিসোর্টের মালিক, কটা জায়গার মালিক, কয় বিঘা জায়গা কিনছে, সবই কিন্তু কিছুদিন আগে ভূমি অফিস থেকে ছাড় দিতে পারে বেরিয়ে আসছে। আমার নামে যদি পুরো বাংলাদেশের ভিতরে 1 কাঠা জায়গা কেউ দেখাইতে পারে, 1 কাঠা জায়গা ভাই, ঠিক আছে, যার শাস্তি দিবেন তার শাস্তি মেনে নেবে। 1 কাঠা জায়গা, একটা ফ্ল্যাট, আমি একটা ফ্ল্যাটের মালিক না, 1 কাঠা জায়গার মালিক না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম। এবং এটা ভূমি অফিস আমার নাম দিয়ে আমার বর্ডার এরিয়া আছে, এনে সার্চ দিলেই বের হয়ে যাবে যে আমার নামে কোনো সম্পদ আছে কিনা। আমার 3টা বই ভাড়া থাকে ভাই। ও বলছে আমি ভূমিদস্যু, যদি আমি ভূমিদস্যু হইতাম কেউ 1 কাঠা জায়গা দখল করতাম ভাই, ওই জায়গাটুকু আমার নাই। মানুষকে ব্লেম দেওয়ার আগে এভিডেন্স দরকার, মানুষকে ব্লেম দেওয়ার আগে চিন্তা করা দরকার, কানে ব্লেম দিয়েছি। এই যে 500-600 অস্ত্র মামলার কথা বলছে ভাই, আর সে বলছে বাসা চাকু নিয়ে গেছি। 500-600 অস্ত্র মামলার আসামি চাকু নিয়ে যায় না ভাই। এই যে বললাম না প্রথমে একটা কথা ভাই, যে ডেড ওভার গাঁজা খাই সব কথা বলছে ভাই। আমার খুব কষ্ট লাগা, সে আমার ওয়াইফ ছিল, এতটুকু রেসপেক্ট তার আমার প্রতি নাই। তার জন্য বাজার করছি, তার জন্য জামা কাপড় কিনে আনছি, তার অসুস্থতা তার মাথায় হাত বোলাই দিছি আমি, তার কত সেবা করছি, 2-3টা বউ সংসার করাটা যে একটা 100% সে আমার সেবা করছে আলহামদুলিল্লাহ। তার জন্য তার জাযা আল্লাহ তারা দেন, প্রতিদান তারা দেন। এখন আলহামদুলিল্লাহ সে আমার সেবা করছে, সে আমার জন্য রান্না করতে পারছে, সে আমার সেবা করছে আলহামদুলিল্লাহ। তার জন্য যেটা আমি করছি, সে আমাকে যৌথ করে ব্লেম দিছে, সে আমাকে ক্রিমিনালের ব্লেম দিছে, সে আমাকে আমি রাজনীতি করি না আমাকে রাজনীতির ব্লেম দিছে, ঠিক আছে। তো সে আরও অনেক ব্লেম আমার উপর দিছে, কোনো দায়ভার মানুষ নিবে না। আমি আমার নিজের জায়গা থেকে বলতেছি, যেগুলো আমার দিছে আমি তার এগুলোর জন্য আমি ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখছি, কারণ সে মানুষ, তার ভুল হইতে পারে। তো কিন্তু এগুলার কোনো প্রমাণ তার কাছে নাই। এবং সবই আফসোসের সাথে বলতেছি যে এত কিছু করার পরেও লাস্টে আমি পুরস্কার হিসেবে, প্রতিদান হিসেবে এই পাইলাম তার কাছ থেকে, যে সে মানুষের কাছে আমাকে হেয় করলো, ছোটো করলো। এবং শুধু একটা মহল্লাগত হবে না, পরে বাংলাদেশের মানুষ বিষয়টা জানে যে আমি তার কাছ থেকে যৌতুক চাইছি, আমি তার এই করছি সেই করছি। খুবই খুবই মানে কষ্টের বিষয় এগুলা ভাই, যে সে আমারে মানে একটা বিষয় এখানে এসছে যে মামলা চলমান অবস্থায় আছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা মিডিয়াতে কথা বলছেন কেন, এটা নিয়ে আপনার বক্তব্য কি? এখানে একটা কথা বলে রাখি আমি, এখানে যারা আইন পরামর্শ যারা আছেন তারা হয়তো ভালো বুঝবেন, কোনো মামলা বা কোনো ব্যক্তির যখন মামলা চলমান অবস্থায় থাকে সেটা নিয়ে গণমাধ্যমে কথা বলা যায় কি না এটা আপনারা খুঁজে দেখতে পারেন। তবে এটা শুরুটা আসলে ওনাদের নিজেদের জায়গা থেকে হয়েছে। প্রথমত যেটা হচ্ছে যে যিনি তাসনিম তো না ওনার নাম, তাসনিম উনি নিজে এটা পাবলিশ করেছেন প্রথমে তার আইডিতে, তারপরে এগুলো মেইনস্ট্রিম গণমাধ্যমগুলোতে কিন্তু এসছে, তারপরে উনি ফেসবুক লাইভে গিয়ে ওনার কথাগুলো উনি বলেছেন। সো আপনারা নিজেরাই শুরু করেছেন এটা। সো আপনারা কি এটা নিয়ে চিন্তা করেন নাই কখনো যে এগুলো তো এখনো চলমান অবস্থায় আছে, সো এগুলো নিয়ে কেন আমরা আসলে অ্যাকচুয়ালি গণমাধ্যম সম্পর্কে আমার ধারণা একদমই কম। আমি কোনো মিডিয়া ব্যক্তিত্বই তো না, আপনারা তো সবাই একজন সাধারণ মানুষ, আমি সাধারণ বিজনেসম্যান, খুবই ক্ষুদ্র সাধারণ একজন মানুষ, ঠিক আছে। এবং মিডিয়াতে কীভাবে কথা বলতে হয় এবার এসে আমি শিখলাম। তো সে লাইফ টাইপ করতো, তার ফ্রেন্ড ফলোয়ার আছে ফেসবুকে, সে এগুলা জানে, সে এগুলা মিডিয়ার সামনে আনছে, তার মামলা, তার এইসব ঝামেলা টামলা সেই এগুলো পাবলিশ করছে সে। তো এগুলার মধ্যে আসলে আইনিভাবে কী আছে না আছে আমি একদম খুঁটিনাটি আপনি বলতে পারবো না। এটা পাবলিশ করার তো এখন তো উনি সুস্থ, আলহামদুলিল্লাহ উনি সুস্থ থাকুক, দোয়া করি এরকম ঘটনা মানুষের জীবনে না হোক। কিন্তু এই সুস্থ থাকার পরে উনি এটা পাবলিশ করলেন, ওই সময়তে যখন এই ঘটনাটা ঘটেছে তখন কি এটা পাবলিশ করেছিল আপনি কি জানেন? না, তখন সে পাবলিশ করে, তখন ওগুলো পাবলিশ করে নাই। তার সাথে দেন দরবারে না মিলার কারণে আসলে সে পাবলিশটা করছে। তার সাথে দেন দরবারে মানে মিলতো তাহলে হয়তো পাবলিশটা হইতো না। কিন্তু সে আমি বাসার নিচে গেলে সে বলে আমি নাকি মানে তার হত্যা করতে গেছি। আসলে বাচ্চাটা আসলে আমার ওই জায়গা আছে, তো সব বাবারই একটা মানে বাচ্চার প্রতি একটা আত্মার টান থাকে। আপনি বাচ্চাকে দেখতে পারেন না? আমি বাচ্চাকে আমি 10 মাস ধরে দেখতে পারি না। এই বিচার কে করবে? আমি তো এই বিচার জাতির কাছে দিলাম। এখন আপনারা করেন, এই বিচার করেন যে আমার বাচ্চা এখানে 10 মাস ধরে দেখতে দেন আসে,
এবং আমার বাচ্চা দেখতে তার অনুমতি কেন লাগবে? আমার বাচ্চা আমি যে কোনো সময় দেখতে পারি, কিন্তু তারপর আমি বাসার নিচে গেছি, বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, সে আমার নাম্বার ব্লক করে দিছে, সে আমার বাচ্চাকে আমাকে দেখতে দেয় নাই, পরবর্তীতে জিডি করছে যে আমি নাকি বাসার নিচে তারা খুন করতে যাই। এখন তুই বাচ্চার জন্য তারা ফোন দিচ্ছে, বললাম খুন করার জন্য ফোন দিছি, এটি কোন ধরনের কথা? আমি তার জন্য কিছুই করি নাই। সে আমার কাছে জীবনে যখনই যা চাইছে আমি তারা দেওয়ার চেষ্টা করছি, এবং সব কিছুই তারা দেওয়ার চেষ্টা করছি। আমি যখন যা চাইছি, আমার কষ্ট হইলেও আমি তাকে দিছি। হ্যাঁ, টুকিটাকি কিছু জিনিস আমি তাকে হয়তো দিতে পারি নাই, বাট ম্যাক্সিমাম জিনিসগুলো আমি তাকে দিছি। এত অকৃতজ্ঞ হতো ঠিক না। এই যে তার ফেসের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, জি, আপনি বলছেন যে সেটা টেবিলে ধাক্কা খেয়ে হোক বা চেয়ারে ধাক্কা খেয়ে হোক, টুলে ধাক্কা খেয়ে হয়েছে, কাঁচ দিয়ে এটা কেটেছে, এটাতে আপনার খারাপ লাগে না? হ্যাঁ, 100% ডেফিনেটলি খারাপ লাগে। খারাপ লাগবে না কেন ভাই? সে একটা মানুষ, সারাটা জীবন মানুষকে এই সমাজে যখন যাবে সে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হবে। না, আমি তার আপনাদের এই রাগারাগির কারণে বা যেটার কারণে যদি আপনার কথাই সত্য হয়ে থাকে, না। এই ক্ষতি পোষাবেন কিভাবে সারা জীবনে যদি আপনার কথাই সত্যি হয়ে থাকে? না, যদি আসলে অ্যাকচুয়ালি কি আমি খারাপ লাগার বিষয়টা হয়ে যাচ্ছে, খারাপ তো সে আমার বউ, তাকে আমি ভালোবাসি, তার কাছে আমার একটা বাচ্চা আছে, তার একটা মশায় কামড় দিলে আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। মানে অন্ধকারে যে কথাগুলো আছে, যে কথাগুলো আপনাদের মধ্যে এখনো যায় নাই, আমার মধ্যে থেকে এখনো বের হয়নি, তার মধ্যে থেকে এখনো বের হয়নি, ওই জায়গাগুলোর মধ্যে অনেক ভালোবাসা আছে ভাই। আর ভালোবাসাগুলো কি জানেন, এই পৃথিবীতে ভালোবাসার ব্যাপারটা মানুষ জানে না। ভালোবাসাটা হচ্ছে ওয়ান সাইডের বিষয় ভাই, দুদিক থেকে কখনো ভালোবাসা হয় না ভাই। এই কথাটা মানুষ ভুলের মধ্যে থাকে, দুদিক থেকে কখনোই ভালোবাসা হয় না ভাই। ভালোবাসা হলো ওয়ান সাইডের, দুদিক থেকে চুক্তি হয় ভাই। ভালোবাসা কোনদিন চুক্তিতে হয় না ভাই। তো তাকে আমি ভালোবাসছি না, সে ভালোবাসছে, এটার প্রতিযোগিতা যদি সে নামে, আমি তাকে হারাই দেওয়ার চেষ্টা করব না। সেটা নয়, আমার প্রশ্নটা যেটা ছিল যে এই যে এত বড় একটা ক্ষতি হলো এবং সেই ক্ষতির মধ্যে এই কথা পরিপ্রেক্ষিতে বললাম যে এই জন্যই আমার খারাপ লাগে যে তার প্রতি আমার কি ফিলিংস, এটা একটা অন্ধকার জায়গায় আছে ভাই, আমি কেউ দেখাইতে পারতেছি না। এই কথা পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম ভাই। আর কিছু বলতে চান আপনি? আমি কমপ্লিটলি আপনাকে সুযোগ দিয়েছি। জি, কমপ্লিটলি আপনি আমাকে সুযোগ দিয়েছেন ভাই। আসলে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি। আমার কথাবার্তায় যদি কেউ কোনো কষ্ট পায় বা আমি যদি কেউ কোনো আঘাত দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ওয়াইফ যে আছে, ওয়াইফ, ও ডিভোর্স হয়নি ভাই, ডিভোর্স হয়নি। যদি ইসলামিক রুলস অর রেগুলেশনে জান ডিভোর্স হয়নি, তাকে এটার ব্যাখ্যা আমি এখন দিব না। ইসলামিক কোরআন আপনি তাকে এখন স্ত্রী মানেন? হ্যাঁ, সে ডিভোর্স দিই, তারা তো আমি ডিভোর্সের রাইটই দিই ভাই। আপনি যদি আমার বাড়ি বিক্রি করার পাওয়ার না দেন, আমি বিক্রি করলে বিক্রি হইবে এটা ভাই, ঠিক আছে? আচ্ছা, আমাকে প্রশ্ন করো তো, আমি সব কেউ যদি আমি কষ্ট দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আর আমি কথা বলতে গেলে, আমি যেহেতু মানুষ, আমার মুখ দিয়ে অনেক মানে এরকম কথা বের হতে পারে যে কথার কোনো মানে কি বলে যে কথার কোনো নেই, সামাজিক গ্রহণযোগ্যতা নাই। এরকম কথা যদি আমি বলে থাকি, সেগুলো আসলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, আমি কথা বলতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। তো আর যেহেতু কোনো লিখিত কথা আমি পুরা শোনাইতেছি না, মনের মধ্যে যা কথা ছিল এগুলি আমি এখানে আলোচনা করছি। অনেক কথা আপনারা জানতে চেয়েছেন, যেগুলো এখন আপনাদের মনে প্রশ্ন হয়ে আছে, ঠিক আছে? আমি এই প্রোগ্রামে নেক্সট আবার আসতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আর নেক্সটে এগুলো বলতেও চাই না, ঠিক আছে? ভাই আমার খুবই সম্মানী মানুষ, ঠিক আছে? ওনার কিছু সময় আমি নষ্ট করছি। এই ডকুমেন্টসগুলো নিয়ে আমি কথা বললাম না প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে কিছু ইউটিউব কেন্দ্রিক কিছু জটিলতা আছে। মানে আমাদের এই ডকুমেন্টসগুলো ভাবে দেখালে ইউটিউব থেকে ভিডিওগুলো নামিয়ে দেয়। তবে এটা তারপরেও ইত্তেফাক দেখিয়েছে। এই ইত্তেফাকে যে পেপারসগুলো এসছে, ইত্তেফাকের যে রিপোর্টটা আছে, আপনারা ইত্তেফাক ইউটিউব চ্যানেলে গেলে আপনারা বিষয়টা নিয়ে কথা বলতে পারবেন। সেগুলো নিয়ে এখানে এসেছিলেন, তো এটা হচ্ছে বিষয়। আর আমি একবারে শেষ বেলায় এসে বলতে চাই দুই পক্ষের দুই জায়গাটা থেকেই, সেটা হলো যে তাসনিম উনি এসে তার কথাগুলো বলেছেন, যতটুকু যেভাবে বলেছেন আমাদের অনুষ্ঠানে আমরা উপস্থাপন করেছি। তাসনিমের কথা অনুযায়ী, তাসনিমের এক্স হাজব্যান্ড বা ওনার কথা অনুযায়ী উনি এখনও হয়নি, ওনার তৃতীয় ওয়াইফ, উনি যেভাবে এসে ওনার বক্তব্যের প্রেক্ষাপটে উনি এখানে বললেন, সেটাও আমরা প্রেজেন্ট করলাম।